71 98.4 FM এত রাতে কে? কে? অদৃশ্য প্রতি শনিবার রাত 12টা থেকে অনলি অন রেডিও 71 FM 98.4। বন্ধুরা শুনছেন রেডিও 71 FM 98.4 এবং ঘড়িতে সময় 12টা বেজে 2 মিনিট এই মুহূর্তে। আর আপনার সঙ্গে রয়েছে রিয়েল এবং পুরো সপ্তাহের অপেক্ষার শেষটা যেখানে শুরু, অবশ্যই শুরু হলো আপনাদের পছন্দের শো সাপ্তাহিক ভৌতিক আয়োজন রেডিও 71-এর অদৃশ্য। আমি প্রথমেই কিছু কথা বলবো যেটা না বললেই নয় অদৃশ্য নিয়ে। আমরা অদৃশ্য টিম, আমরা সবসময় বিশ্বাস করি ভয় থেকে ভৌতিকতা, আমরা বিশ্বাস করি ভূত বলতে কিছুই নেই, আমরা বিশ্বাস করি সব কিছু পর্যালোচনা করা সম্ভব এবং সব কিছুর পেছনে একটা যুক্তি দেখানো পসিবল, এবং সেই যৌক্তিকতা কতটুকু এটার উপরেও আমরা বিশ্লেষণ করি, এবং ভৌতিকতা ব্যাপারটাকে কতখানি বাস্তবতার রূপ দেওয়া যেতে পারে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করি সবসময়, এবং চেষ্টা করি এরকম একটা ফলাফল দিতে যেটা হয়তো আপনার কাছে বিশ্বস্ততা অর্জন করতে সহযোগিতা করবে। তো আমাদের দুইটা সেগমেন্ট রয়েছে অদৃশ্যর। প্রথম সেগমেন্টটা হচ্ছে অদৃশ্য ডায়েরি এবং তারপরে ইমার্জেন্সি ডোর। অদৃশ্য ডায়েরিতে আমরা এখন প্রবেশ করছি। সবকে স্বাগতম আরও একবার অদৃশ্য ডায়েরিতে। এ পর্যায়ে আমাদের সঙ্গে রয়েছেন দুইজন অতিথি, তারা তাদের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবে। তো আমরা প্রথমেই চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং তার কাছ থেকে প্রথমেই জানবো তার নাম এবং ঠিকানা, এবং তারপরে চলে যাব ঘটনাতে। হ্যালো রিয়েল ভাই, হ্যালো লিসনার্স, আমার নাম হচ্ছে আদিত্য হাসান বাড়ি, আমি এসেছি গ্যালারিয়া থেকে। তো আজকে সবাইকে ধন্যবাদ, বিশেষ করে রেডিও 71-কে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, যে আমার একটা এক্সপিরিয়েন্স আছে আমার দূর সম্পর্কের এক চাচার, সেটা শেয়ার করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, ওকে, তাহলে আমরা স্টোরিতে ঢুকে যাই। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে আজ থেকে 45 ইয়ার্স এগো। আচ্ছা, তো ঘটনাটার সূত্রপাত হচ্ছে আমার এক দূর সম্পর্কের চাচার সাথে ঘটনা ঘটেছিল। তো ঘটনাটা হচ্ছে এরকম, তখন তাদের বয়স হচ্ছে 8-9 বছর, 10 বছর এর মাঝামাঝি। আচ্ছা, তো এটা হচ্ছে মুক্তিযুদ্ধের কিছুদিন পরেই। তো তখন তারা হচ্ছে মফস্বলে থাকতো, গ্রামের বাড়ি থাকতো। তো ঘটনার সূত্রপাত হচ্ছে তারা তখন কায়দা পড়তো। কায়দাটা হচ্ছে কি যে আপনার ওই গ্রামের বাড়িতে মসজিদের ইমাম, সে হচ্ছে তখনকার যারা মানে ছোট ছেলেরা থাকতো, তাদেরকে নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা, তারপর হচ্ছে নর্মাল ইসলামিক যে নর্মসগুলি আছে সেগুলোর শিক্ষা দিত। আচ্ছা, তো সে কায়দা পড়তো, তার সাথে আরো 3-4 জন বন্ধু ছিল, তার খুব ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল। তাদের সবারই বয়স ছিল অ্যারাউন্ড 9-10। আচ্ছা, তো তারা যখন কায়দা পড়তে যেত, তারা হচ্ছে তাদের বাসার থেকে হচ্ছে মসজিদের রাস্তাটায় একটা 3 রাস্তার মোড় পড়তো। আচ্ছা, তো 3 রাস্তার মোড়টা এরকম ছিল যে তাদের ডিরেকশনের রাস্তাটা, তাদের ঠিক অপোজিট ডিরেকশনে আরেকটা রাস্তা, আর তাদের ঠিক হাতের বাম দিকে আরেকটা রাস্তা। তো ওইটা হচ্ছে 3 রাস্তার মোড়টা ছিল। তো ডেইলি বেসিসে তাদের হচ্ছে কি ওই রাস্তাটা ক্রস করতে হতো টু গেট টু দ্য মস্ক, কায়দার জন্য, ইমামের কাছে যাওয়ার জন্য। তো ঘটনার সূত্রপাত হচ্ছে তাদের কায়দা শেষ হওয়ার হচ্ছে আপনার ধরেন আর 1 সপ্তাহ আছে, 1 সপ্তাহের ক্লাস বাকি। তো এমন সময় ভালো কথা রিয়েল ভাই, আরেকটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে কি তারা হচ্ছে সকালের দিকে, যেটা হচ্ছে ফজরের আজানের আগে, সেই সময়টাতে কায়দা পড়তে বাসার থেকে বের হতো মসজিদের উদ্দেশ্যে ইমামের কাছে যাওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। তো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড ইজ, আপনার কায়দা শেষ হতে আর 1 সপ্তাহ আছে, মানে 1 সপ্তাহের মতো ক্লাস বাকি, তারপর তাদের কায়দাটা শেষ হয়ে যাবে। তাদের সবারই বয়স হচ্ছে 9-10 বছর বয়স। তো 1 সপ্তাহ আগে, আর ভালো কথা রিয়েল ভাই একটা কথা বলিনি, সেটা হচ্ছে তখন ছিল বর্ষাকাল। তো বর্ষাকালের সময়টা অনেক মুরব্বীর কাছেই শোনা, এবং আমার চাচাও বলেছিলেন যে
তার ইমাম তারপর তার বাসার লোকজন তাকে মানা করতো ওই সময়টাতে বের হতে, কিন্তু তারা ছিল যে বয়সটা ছিল সেই বয়সটা ছিল খেলাধুলার বয়স। তারা হচ্ছে বিকালবেলা অনেক খেলাধুলা করতো, নদীতে সাঁতার টাতার কাটতো, তারপর যে যত ধরনের বান্ডুলে পানা আছে সবই করতো। তো সেই কারণে তারা ওই বিকালের দিকে মাগরিবের সময়টা অথবা আসরের সময়টাতে যেতে পারতো না। সো হোয়াট দে হ্যাড টু ডু ইজ সকালবেলা তারা হচ্ছে কায়দা পড়তে যেত। তো এক সপ্তাহ আগের থেকে তারা যখন যাওয়া শুরু করলো ওই 3 রাস্তার মোড়ে তাদের থেকে ধরেন হচ্ছে 30-40 গজ দূরত্বে তারা খেয়াল করতে শুরু করলো কি একেবারে মানে এক সপ্তাহ বাকি কায়দা শেষ হওয়ার। তো তারা খেয়াল করতে পারলো কি তারা যখনই 3 রাস্তার মোড়ে কাছাকাছি যাচ্ছে তখনই দেখতে পাচ্ছে যে ঠিক হাতের বামে যে রাস্তাটা ছিল না ওদিক থেকে একজন মুরব্বী বের হচ্ছে। মুরব্বীর শারীরিক গঠন ছিল মোটামুটি মানে যথেষ্ট লম্বা, তখনকার সময় ওয়াইজ হচ্ছে 5'7" or 6 ফুটের কাছাকাছি। আর হচ্ছে আপনার ওনার পরনে ছিল সাদা পাঞ্জাবি আর মাথায় ছিল যে হাজি গামছা পরে না মফস্বলে, ইভেন ঢাকাতেও, তো সেটা পরনে ছিল। তো তারা আর হচ্ছে আরেকটা ব্যাপার রিয়েল ভাই, সেটা হচ্ছে কি তার শরীর থেকে প্রচন্ড সুগন্ধ বের হতো। সুগন্ধ? হ্যাঁ, সুগন্ধ। কারণ হচ্ছে আমরা অনেকেই জানি মোটামুটি সেটা হচ্ছে দুর্গন্ধ হচ্ছে খারাপের প্রতীক, সুগন্ধ হচ্ছে ভালো কিছুর প্রতীক। আর হচ্ছে তো এরকম প্রথম দিন তারা কি খেয়াল করলো সেটা হচ্ছে যে ওই 3 রাস্তার মোড়টা দিয়ে তারা যখন যাচ্ছিল মসজিদের দিকে ইমামের কাছে কায়দা নিতে, ঠিক তাদের থেকে 30-40 গজ দূরে ঠিক ওই ভদ্রলোক মুরব্বী মানুষটা ওদিক থেকে বাম পাশ থেকে রাস্তাটা যে আছে না 3 রাস্তার মোড়টা ওখানে বের হচ্ছে। বের হয়ে হচ্ছে তাদের বরাবর যে রাস্তাটা আছে মসজিদের দিকের রাস্তাটা ওই রাস্তা দিয়ে হাঁটছে। তো তারা প্রথমে তো যেহেতু তাদের বয়সটা খুবই কম ছিল তো তারা ওরকম ভাবে বুঝতে পারেনি ব্যাপারটা। আর তারা চিন্তা করছে যে এত ভোরবেলা, মানে ভোরবেলা বললেও ভুল হবে, আসলে মধ্যরাত, ফজরের আজানের আগে। আজানের পরে তো হচ্ছে আরো সময়টা প্যারানরমাল ব্যাপারগুলোর দিক থেকে চিন্তা করলে 3টা থেকে 4টা, হ্যাঁ দ্যাট টাইম, দ্যাট পিরিয়ডটা মার্জিন টাইম, হ্যাঁ মার্জিন টাইম যেটা। তো তারা খেয়াল করলো কি যে তারা যতটুকুই দ্রুত হাঁটুক না কেন তারা না কখনো না ওই মুরব্বির কাছাকাছি যেতে পারে না। কাছাকাছি তো যেতে পারে না, কিন্তু যখনই বাতাস আসে অথবা তারা যতটুকু রাস্তায় তার সাথে যাচ্ছে সেই পুরো রাস্তাটুকু সুগন্ধে ভরে যেত। আতরের তীব্র গন্ধ থাকে না, আতরের তীব্র গন্ধ, ওরকম গন্ধ ছিল। তো প্রথম দিন এরকম গেল, তারা খুশি ছিল যে আচ্ছা রাত্রেবেলা কাউকে পাওয়া গেছে, মুরব্বী মানুষ, পাঞ্জাবি পরা, মাথার মধ্যে হাজি গামছা, অবশ্যই নামাজি হবে, স্বাভাবিকভাবে যে না আচ্ছা ঠিক আছে, সাহস পাইছে যে না যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য। প্রথম দিনে এই ঘটনা ঘটলো, দ্বিতীয় দিন সেম ঘটনা। আচ্ছা, তারা যাচ্ছে। আর আরেকটা ব্যাপার রিয়েল ভাই যেটা খুবই সাসপিশিয়াস সেটা হচ্ছে কি ওই একেবারে পার্টিকুলার টাইমটাই তারা বের হতো, তারা বের হয়ে 3 রাস্তার মোড় থেকে অ্যাপ্রক্সিমেটলি 30-40 গজ দূরে, আর তখনই দেখতো ওই মুরব্বী মানুষটা ওই 3 রাস্তার বামের রাস্তাটির দিক দিয়ে বের হচ্ছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এই পর্যন্ত তারা না তারে ক্যাচ করতে পারেনি। তারা 1-2বার চেষ্টা করছে যে মানে দ্রুত হেঁটে দেখি কে মুরব্বীটা, গ্রামের লোক, আমাদের প্রত্যেকদিন আমাদের সাথে যাচ্ছে, লোকটার পরিচয়টা কি, খোঁজ খবর নেওয়ার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। তো প্রথম দিন এই ঘটনা ঘটলো, দ্বিতীয় দিন এই ঘটনা ঘটলো, তৃতীয় দিনও একই ঘটনা। তো তারা না ব্যাপারটা ফিগার আউট করতে পারতেছে না, কারণ হচ্ছে এক হচ্ছে যে তাদের বয়সটা খুবই কম ছিল, আরেক হচ্ছে তারা মনে করতেছিল যে আচ্ছা ঠিক আছে সকালবেলা আমাদের সাথে যাচ্ছে, ভালো তো, কারণ আমরা একা মানুষ, তারা ছিল 4 জন ইনক্লুডিং আমার চাচা। তো তৃতীয় দিন একই ঘটনা, চতুর্থ দিনও একই ঘটনা। আচ্ছা, তো আরেকটা ব্যাপার, আচ্ছা এখানে একটা ব্যাপার, চতুর্থ দিন পর্যন্ত তারা কোনোভাবে তার সঙ্গে কথা বলা বা কোনো কিছু করতে পারেনি, একেবারেই তারা চেষ্টা চালিয়েছিল। চেষ্টা বলতে কি রিয়েল ভাই ব্যাপারটা হচ্ছে কি তারা চিন্তা করছে যে মুরব্বী মানুষ এই সময় আমাদের সাথে যাচ্ছে, ইন্টারাপ্ট করাটা ঠিক হবে না। আর তাদের ওই সাহসও কুলায়নি ব্যাপারটা, যে তারা গিয়ে যে অ্যাপ্রোচ করবে, জিজ্ঞেস করবে যে মুরব্বীটা কে, চাচা আপনি কোথায় যাচ্ছেন, কি আসল বিষয়, সেই সাহসও কুলায় নিয়ে তাদের মাথায় ব্যাপারটা আসেও নি ওরকম ভাবে যে প্যারানর্মাল অথবা সামথিং লাইক দ্যাট একটা হতেও পারে। হ্যাঁ, তো তারা চিন্তা করছে একেবারে স্বাভাবিক ব্যাপার। তো চতুর্থ দিনও একই ঘটনা। তো তারা হচ্ছে যাচ্ছে, তারা খুশি যে আচ্ছা প্রতিদিন পেয়ে যাচ্ছি কাউকে। তো ঘটনার টার্ন অ্যারাউন্ডটা হলো এখান থেকে যে আরেকটা ব্যাপার রিয়েল ভাই যেটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি তারা তাদের যে ইমাম যে কায়দা পড়াতো সে বারংবার নিষেধ করেছিল। তো ব্যাপারটা হচ্ছে কি এরকম, আপনিও হয়তো শুনেছেন মুরব্বীদের কাছ থেকে যে বর্ষাকালে গ্রামের বাড়িতে, আর বিশেষ করে ওই পিরিয়ডটা যেটা আপনি বললেন 3টা থেকে 4টা যে পিরিয়ডটা থাকে ফজরের আজানের আগে, মার্জিন টাইম যেটা, ওই সময়টাতে বের হওয়াটা ঠিক না। পুরুষ মানুষের তো বের হওয়া ঠিকই না, মেয়েদের কথা বাদই দিলাম, আমাদের ধর্মের রিলিজনের দিক দিয়ে যেটা বলে মুরব্বীরা, এবং ফ্রম চাইল্ডহুড এই ব্যাপারগুলো আমাদের নর্মগুলো শেখানো হয়। তো ব্যাপারটা ঘটলো কি যে তাদের ইমাম তাদের না করে দিয়েছিল যে দেখো
তোমরা এই সময় তোরা যেহেতু মুরব্বী, তো তোরা যে এই সময় আসিস, এই সময়টা ভালো না, তোরা চেষ্টা করবি এই সময়টা না আসে ফজরের আজানের পরে আসার চেষ্টা করতে, অথবা মাগরিব, আসর, জোহর যেই টাইমই হোক, আমি যদি সময় পাই আমি তোদেরকে পড়ায় দেবো, কিন্তু এই সময়টা আসিস না। এক হচ্ছে বর্ষাকাল, দুই হচ্ছে সময়টা খুব খারাপ, ভালো মন্দ অনেক কিছুই থাকতে পারে। তো তারা না এই ব্যাপারটা ওরকম ভাবে নেয় নাই। তো এরপরে হয়েছে কি যে পঞ্চম দিন হচ্ছে কি তাদের স্কুলে ছিল হচ্ছে স্পোর্টস ডে। আচ্ছা, তো তারা হচ্ছে বিকালবেলা খেলাধুলা করে অনেক লাফালাফি টাফালাফি করে তো অনেক তৃষ্ণা পেয়েছে। তো যেহেতু রাসেল রিয়েল ভাই ব্যাপারটা অনেক আগের, তো তখন হচ্ছে সব স্কুলে আপনার টিউবওয়েল থাকতো না, কারণ পানির ব্যবস্থা সব স্কুলে ওরকম ভাবে ভালো করে ছিল না। তো তাদের স্কুলের পাশেই ছিল একটা বাড়ি, সেটা হচ্ছে টিনে ঘেরা ছিল। তো বাড়িটা মোটামুটি বলতে পারেন সম্ভ্রান্ত ফ্যামিলির, মানে তখনকার সময় সম্ভ্রান্ত ফ্যামিলির। তো তারা কি করলো, যেহেতু তাদের পিপাসা পেয়েছে, তারা ওই বাসায় নক করলো। নক করলে একজন ভদ্র মহিলা বের হয়ে বলে যে আচ্ছা বাবা, তো কি দরকার, তোমার নক করলা কেন? তখন আমার চাচা বলে যে চাচি, আমার অনেক পিপাসা পাইছে, আমরা যে খেলাধুলা করে আসছি, যদি একটু পানি খাওয়াতেন খুব ভালো হতো। তো তখন ওই ভদ্র মহিলা তাদের ঘরে বসতে দেয়, ঘরে একটা পার্টিকুলার রুমে বসতে দেয়। তো তারা ওই রুমে গিয়ে দেখতে পায় কি যে রুমটা খুবই পরিপাটি করে গুছানো, ওখানে তসবি, কোরআন শরীফ, তারপর হচ্ছে আপনার জায়নামাজ খুব সুন্দর করে পরিপাটি করে রাখা। আর ওই ঘরের মধ্যে একটা স্মেল ছিল, খুব সুইট স্মেল, আতর টাইপের একটা স্মেল ছিল। তো তারা না হঠাৎ করে ওয়ালের দিকে তাকায়। তো ওয়ালের দিকে তাকানোর পরে রিয়েল ভাই হয় কি যে একটা ছবি দেখতে পায়, সাদা কালো ছবি, একজন মুরব্বির ছবি। মুরব্বিটা পাঞ্জাবি পরে আছে, আচ্ছা, বয়স্ক কিন্তু দেখতে সুদর্শন। আচ্ছা। তো পরবর্তীতে তখন জিজ্ঞেস করে ওই ভদ্র মহিলাকে যে চাচি, এটা কার ছবি? যে দেয়ালে টাঙানো এত সুন্দর একটা রুম, এত গোছানো একটা রুম, এটা কার ছবি চাচি? তখন ওই ভদ্র মহিলা বলে কি যে এটা আমার শ্বশুরের ছবি, শ্বশুর আব্বার ছবি। আমার শ্বশুর মারা গেছে 5 বছর হয়েছে। আচ্ছা, 5 বছর যাবত সে ইন্তেকাল করছে, আল্লাহ তারে ভেস্ত নসিব করুক। তো ভালো কথা, তারা হচ্ছে তখন পানি টানি খেয়ে আইসা পড়ছে। তো তখন মাগরিবের আগের সময়টা, যে আরেকটা মার্জিন টাইম রিয়েল ভাই যেটা আছে, তো ওই টাইমটা না ব্যাক করতেছে বাসার দিকে। তো বাসার দিকে ব্যাক করার সময় ঠিক ওই 3 রাস্তার মোড়টা পড়ে। আচ্ছা। তো 3 রাস্তার মোড়টায় তারা দেখতে পায় ওই চাচার সাথে ওই 3 ফ্রেন্ড যে সবসময় থাকে। তো দেখতে পায় কি যে ঠিক ওই মুরব্বিটা তাদের ঠিক অপোজিট সাইডে মুখ করে, ঠিক আছে, মাথাটা হালকা নুয়ে বসে আছে। আচ্ছা, মানে তাদের দিকে মুখ করে বসে না, তাদের অপোজিট দিকে, তাদের অপোজিট দিকে আসতেছে। আচ্ছা, সেটার অপোজিট দিকে সে মাথাটা নুয়ে, মানে যাতে ভিজিবিলিটি নাই থাকে ওনার চেহারার, আচ্ছা, আই গেস, তো ওভাবে বসে আছে। সেম সুগন্ধ, তীব্র সুগন্ধ, মাথার মধ্যে হাজি গামছা, আর পরেন হচ্ছে সাদা পাঞ্জাবি। আচ্ছা। তো তারা তখন সামনে যায়, অ্যাপ্রোচ করে, অনেক সাহস নিয়ে অ্যাপ্রোচ করে। তখন ওই মুরব্বি যে ছিল প্রত্যেক দিন যার সাথে দেখা হয়, সেই মুরব্বি তখন বলছে এই, মানে খুব ভারী একটা ভয়েসে, কোনো দাড়ি কমা ছাড়া, যে এই তোরা কায়দা পড়তে যাসনি কেন? তো রিয়েল ভাই আরেকটা কথা বলে রাখা ভালো, যে এই সময়টা আর 2 দিন ছিল তাদের কায়দাটা শেষ হওয়ার জন্য, আর 2টা ক্লাস দরকার ছিল, তারপর তাদের কায়দাটা শেষ হয়ে যেত। আচ্ছা। তো মুরব্বি যেটা বলে, মানে তারা যখন অ্যাপ্রোচ করে, কিন্তু আরেকটা ব্যাপার রিয়েল ভাই, সেটা হচ্ছে সে কিন্তু অপোজিট সাইডে, চেহারা দেখা যাচ্ছে না। তো অ্যাপ্রোচ করে বলে যে, তখন হচ্ছে মুরব্বি বলে যে এই তোরা কায়দা পড়তে যাস নাই কেন? তোদের তো আর 2 দিন ছিল, তোদের কায়দাটা শেষ হয়ে যেত, তোরা কায়দা পড়তে যাস নাই কেন? আচ্ছা। তো তখন হচ্ছে ইসে বলে, আমার চাচা যে দুঃসম্পর্কের চাচা, সে বলে যে দাদা এমন আমার ইমাম তো বলছে যে এই সময়টা ভালো না, কিন্তু এই কারণে আমরা এই 2 দিন মিস দিছি, আর এই কারণে আমরা যেতে পারি না, আর বিকালবেলা আমরা খেলাধুলা করি। তো সে না কোনো উত্তর দেয়নি। আচ্ছা। উত্তর দেয়নি, তখন মাগরিবের আজান দিয়ে দিছে। আচ্ছা। তো ওই সময়টা ব্যাক করতে হবে, বাচ্চা মানুষ, তো তারা না আর কথা না বাড়িয়ে ব্যাক করে ফেলে বাসার দিকে। তো বাসার দিকে যাওয়ার সময় তারা কথা বলতে বলতে ডিসাইড করে যে না আচ্ছা ঠিক আছে, আর 2 দিন 2টা ক্লাস আছে, কায়দাটা শেষ হতে আমরা শেষ করে ফেলি, পরের দিন আমরা সকালবেলা একই টাইমে যাব, কারণ বিকালবেলা আমরা খেলাধুলা করি, নদীতে সাঁতার কাটি, মাছ ধরি, তো আমাদের পক্ষে সম্ভব না ওই সময়টাতে ইমামের কাছে যাওয়া। তো তারা না, হ্যাঁ ঠিক পরের দিন সেম টাইম সেম সিচুয়েশন, তারা কাকতালীয়ভাবে একই টাইমে ওই যে 30-40 গজ দূরত্বে ঠিক ওই হাতের বাম পাশে 3 রাস্তার মোড়টার থেকে মুরব্বি বের হয়েছে। আচ্ছা। তো মুরব্বি বের হওয়ার পরে এখন ওনারা একজন একজনকে বলতেছে, এই জানা তোরা জিজ্ঞেস কর না কে মুরব্বি,
ইমাম সাহেব বলল, এখন তো আমাদের ভয় করতেছে, তুই তো জিজ্ঞেস কর না। তো একজন বলতে বলতে হঠাৎ করে তার এক ফ্রেন্ড না স্ল্যাং ইউজ করে বসছে, আচ্ছা, বাজে একটা শব্দ ব্যবহার করে বসছে। তখনই তারা হঠাৎ করে সামনে তাকায় দেখে যে মুরব্বী সামনে দাঁড়ায় গেছে, একদম কাছাকাছি। হ্যাঁ, হঠাৎ করে। কেন এর আগ পর্যন্ত না তাদের থেকে মুরব্বীর দূরত্ব অ্যাটলিস্ট 10 to 15 গজ ছিল, মিনিমাম 10 to 15 ইয়ার্ডস ছিল। হঠাৎ করে তারা মানে যেহেতু সাইডওয়েজ কথা বলতেছিল আর মোটামুটি অন্ধকার, তো সামনে এসে পড়ছে। তো তারা স্বাভাবিকভাবে ভরকে যায়। তো ভরকে যাওয়ার পরে তখন ওই সামনে এসে কিছু বলছিল, হ্যাঁ সেটা যাচ্ছে, সেটা সামনে এসে পড়ছে, এখন কিন্তু ব্যাক সাইড। আচ্ছা, মানে যে দূরত্বটা যেভাবে হাঁটতেছিল ওরকমই খালি সামনে এসে পড়ছে। আচ্ছা, এই প্রথমবারের মতো, এই এক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো তারা রিচ করতে পারছে, অ্যাপার্ট ফ্রম ইয়েস্টারডে, ওই যে যখন সে অপোজিট সাইডে বসেছিল মাথা নুয়ে। তো এসে সে হচ্ছে কি, যেই ছেলেটা তার আমার চাচার যে ফ্রেন্ডটা স্ল্যাং ইউজ করছে, খারাপ একটা শব্দ ব্যবহার করছে, তার মাথায় হালকা করে ট্যাপ করছে, থাপ্পড়টা হালকা করে ট্যাপ করছে, ট্যাপ করে বলছে ভারী গলায়, যাই তোদের না বলছি তোরা খারাপ শব্দ ব্যবহার করবি না। গলাটা ভারী ছিল, হ্যাঁ অনেক ভারী ছিল। আর তখনও কিন্তু ঠিক একই পাঞ্জাবি, হাজি গামছা, আর হচ্ছে গায়ের থেকে তীব্র সুগন্ধ। তো তখন তারা হচ্ছে ওই মুরব্বী মুখটা ঘুরায়। তো মুখটা ঘুরানোর পরে হচ্ছে আমার চাচা সহ আমার চাচার ফ্রেন্ডরা ওখানে ফর 5 or 10 seconds পুরোপুরি মানে একেবারে স্টান্ট। আচ্ছা, স্বাভাবিক ব্যাপার, একেবারে স্টান্ট। হ্যাঁ, যে কোনো সুস্থ মানুষের পক্ষে স্বাভাবিক, একেবারে স্টান্ট। তারা ব্যাক করছে, একেবারে দৌড় টোড় দিয়ে বাসায় চলে গেছে, হাঁপাইতে গেছে, মানে এক একজনের ঘাম টাম ছুটে গেছে। আর তার এক ফ্রেন্ডের তো জ্বরই এসে পড়ছিল ওই রাত্রে, ওই সময়টাতে, সরি ওই ভোর রাতে যাওয়ার সময়। তারা আর ওদিন মসজিদে যেতে পারেনি, ইমামের কাছেও যায়নি। তো বাসায় এসে পরিবারের সব সদস্যদের কাছে তখন চাচা আর ওই চাচা ফ্রেন্ডরা পুরো ঘটনা খুলে বলে। আচ্ছা আচ্ছা। তখন হচ্ছে আমার চাচাকে তার আব্বা আর হচ্ছে আমার ওই চাচার ফ্রেন্ড যারা ছিল তাদের আব্বারা মিলে তখন ইমামের কাছে যায়। তো ইমামের কাছে যাওয়ার পরে ইমামকে পুরো ঘটনা খুলে বলে। তখন হচ্ছে ইমাম জিজ্ঞেস করে, আচ্ছা ওটা কে ছিল? তখন হচ্ছে আমার চাচা বলে যে, ইমাম সাহেব, আমাদের স্কুলটা যে আছে না, স্কুলের পাশে যে একটা বাড়ি আছে, ওই বাড়িটাতে আমরা পানি খেতে গেছিলাম 2 দিন আগে, 2 দিন না 3 দিন আগে পানি খেতে গেছিলাম। তো তখন না ইমাম সাহেব আমরা একটা ছবি দেখছি, সাদা কালো ছবি, ওই ছবিটার মধ্যে যে চেহারাটা ছিল না ইমাম সাহেব, একেবারে সেম। আচ্ছা আচ্ছা। তো রিয়েল ভাই যে আমার পশম দাঁড়ায় গেছে। আমি চাচার কাছ থেকে যখন ঘটনাটা শুনছিলাম আমার হ্যাঁ খুব খুব বাজে ফিলিং হয়েছিল। তো তারা এই কথা বলার পরে হচ্ছে ইমাম সাহেব পুরো ব্যাপারটা বুঝতে পারে। তো পুরো ব্যাপারটা বুঝতে পারে তখন জিজ্ঞেস করে, একবার না 2বার 3বার জিজ্ঞেস করে, কারণ বাচ্চা মানুষ দেখার ভুল হতে পারে, যে আচ্ছা তোরা কি একেবারে শিওর যে তোরা ওই মুরব্বীকেই দেখছিলি, যে মুরব্বীর ছবি তোরা ওই যে ওই স্কুলের পাশে একই চেহারা ছিল, আর তোর স্কুলের পাশে যে বাসাটা ছিল যেখানে তোর পানি খেতে গেছিল ওখানে যে ছবিটা ছিল, তোরা কি একেবারে শিওর? তখন বলে যে হ্যাঁ আমরা শিওর। তখন হচ্ছে ইমাম সাহেব বলে কি যে তোরা যাকে দেখছিস অথবা যার ছবি দেখছিস সে হচ্ছে মুন্সি। উনি হচ্ছে এলো ওখানকার ওই শুধুমাত্র ওই গ্রামের না, আপনি বলতে পারেন অত্র জেলার মধ্যে অনেক কামেলদার অনেক ধার্মিক, মানে খুবই ইসলাম পরায়ণ, ইসলাম ভীরু একজন ইমানদার ব্যক্তি ছিলেন। তাকে শুধু ওই গ্রামের না, আশেপাশের গ্রামের থেকে শুরু করে জেলার সবাই অনেক শ্রদ্ধা করত, আর সে খুব আমেলদার ছিলেন। তো ইমাম সাহেবের ব্যাখ্যাটা ছিল এরকম, তোরা যে আমার চাচারা আর চাচার বন্ধুরা যে সময়টাতে ব্যাক করতো, তো ওই সময়টা ছিল খুব বাজে একটা সময়, যেটা আপনি রিয়েল ভাই একটু আগে বলছেন সব লিসেনারদের, যেটা হচ্ছে মার্জিন টাইমটা যে পিরিয়ডটা থাকে। তো যেহেতু উনি খুব সৎ লোক ছিল, ভালো লোক ছিল, ধর্মভীরু লোক ছিল, আমেলদার ব্যক্তি ছিল, তো সে হয়তো, এটা ইমামের এক্সপ্লেনেশন, যে সে হয়তো আমার চাচাকে আর চাচার যে বন্ধু বান্ধব ছিল তাদেরকে প্রোটেক্ট করতো। আচ্ছা, কারণ হচ্ছে ওই রাস্তাটা খারাপ ছিল আর সময়টাও খুব খারাপ ছিল, আর বর্ষাকাল ছিল, তো সে তাদের প্রোটেক্ট করতো। মানে তার উদ্দেশ্য সৎ ছিল। হ্যাঁ, তার উদ্দেশ্য সৎ ছিল। পরবর্তীতে এই ঘটনা শোনার পরে আমার চাচার বাবা, তারপর ওই চাচার ফ্রেন্ডদের বাবারা খুবই মানে ভয় পায়, একই সাথে তারা হাফ ছেড়ে বাঁচে যে না, আল্লাহ কোনো খারাপ কিছু হইতে দেয়নি, আমাদের থেকে রক্ষা করেছে।
আর পরবর্তীতে ইমাম সাহেব আরেকটা সাজেশন দেয়, সেটা হচ্ছে যে তাদের যেহেতু আপনার কায়দা শেষ, তো তাদের বলা হয় যে তোরা একটা কাজ করিস, তোরা একটা কোরআন খতম ওনার নামে দিস, আর যদি পারিস তার কবরটা একটু গিয়ে জিয়ারত করে দিয়ে আসিস। আচ্ছা, কারণ তার উদ্দেশ্য কখনো খারাপ ছিল না, খারাপ থাকলে এতদিনে হয়তো তোকে আমরা দেখতেও পারতাম না সামনে। তো পরবর্তীতে চাচা ঠিকই খতম দেয়, আর সে গিয়ে হচ্ছে কবর জিয়ারত করে আসে। আর এরপরে কোনো দিন আর হচ্ছে ওনার ওই মুরব্বীর সাথে দেখা হয়নি, কোথাও দেখেওনি। আচ্ছা আচ্ছা, তো এই ছিল ঘটনাটা রিয়েল ভাই। আচ্ছা, ভালো লাগলো। এবং একটা পর্যায়ে যখন ব্যাপারটা ঘটলো, ওই সাসপেন্সটা, ওইটা আপনি যে বলছিলেন আপনার গায়ের লোম দাঁড়িয়ে, সে ব্যাপারটা আমার মধ্যে হয়েছে এবং খুব সুন্দর ছিল স্টোরিটা। আপনারা যদি আমাদের ঘটনাগুলো থেকে কোনো কমেন্ট আমাদের সাথে শেয়ার করতে চান, ডেফিনেটলি করতে পারেন। সিস্টেমটা জানিয়ে দিই, সেলফোন থেকে SMS অপশনে যাবেন, টাইপ করবেন EFM স্পেস নেম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, আর সেন্ড করবেন 7171 এই নম্বরে। আরও একটা অপশন আপনার হাতে আছে, আপনি যদি চান ফেসবুকে আমাদের সাথে অ্যাড হতে পারেন, www.facebook.com/radio71FM 98.4। আমি স্পেলিংটা একটু বলবো, RADIOEKATTOR FM 98.4। তো এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরছি। শুনতেই থাকুন সবসময় রেডিও 71 FM 98.4 সঙ্গেই থাকুন। এত রাতে কে? কে? অদৃশ্য প্রতি শনিবার রাত 12টা থেকে অনলি অন রেডিও 71 FM 98.4। রেডিও 71 98.4 FM। ওয়েলকাম ব্যাক লিসেনার, শুনছেন রেডিও 71 FM 98.4। 12টা বেজে 28 মিনিট এই মুহূর্তে ঘড়িতে সময়, আর চলছে অদৃশ্য শনিবারের স্পেশাল ভৌতিক আয়োজন রেডিও 71-এর। আর আমরা শুনলাম আমাদের গেস্টের প্রথম ঘটনা। এখন দ্বিতীয় গেস্ট যে আমাদের সাথে রয়েছেন, আমরা তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে প্রথমেই শুনবো তার নাম, ঠিকানা এবং ঘটনা। তবে তার আগে একটু সময় তার কাছ থেকে চেয়ে নিচ্ছি, আমি কিছু SMS পড়ে নিব। আমাকে SMS করেছে রাজীব, মিরপুর থেকে লিখেছে, গল্পটা মনে হয় ভালো হবে। গল্পটা মনে হয় ভালো হবে মানে আমার মনে হচ্ছে আপনি হয়তো কনফিউজড, ভালো হবে কি না এটা জানালে বেটার হতো। মারুফ গুলশান থেকে লিখেছে, অদৃশ্য, ইউ গাইজ রকস, ক্যান উই হ্যাভ সাম সায়েন্টিফিক এক্সপ্লেনেশন? ডেফিনেটলি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, তারপরে হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো, সব ব্যাপারগুলোই আমরা আনার চেষ্টা করি। তারপরে সৌরভ সাভার থেকে লিখেছে, অসম গাইজ, কিপ ইট আপ, থ্যাংক ইউ সো মাচ ফর দিস নাইস কমপ্লিমেন্ট। সাকিব ধানমন্ডি থেকে লিখেছে, ভাইয়া অনেক ভালো লাগছে আপনাদের সাথে অদৃশ্য পার্ট হতে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও ভালো লাগবে, আমাদের ভালো লাগছে এবং আমাদের ভালো লাগে আপনাদের এই ধরনের রেসপন্স যদি আমরা পাই। রাকিব লিখেছে আমাকে গাবতলী থেকে, লিখছে শুনতে ভালো লাগছে, থ্যাংক ইউ। নাসিফ আছে সাভার থেকে লিখেছে, ভয় পাচ্ছি ভাইয়া। আচ্ছা, ভয়ের জন্য আমাদের এই শো। রাকিব বাড্ডা থেকে লিখেছে, আচ্ছা, অদৃশ্য ইজ হিয়ার, আগেরটুকু আমি বুঝতে পারছি না, যাই হোক। রূপু মোহাম্মদপুর থেকে লিখেছে, হেই টিউব লাইট, ইউ আর ডুইং গ্রেট, আচ্ছা, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। তৌফিক ডেডিকেটেড বাই সাদিকা আফরিন সন্ধ্যা, আচ্ছা, যেও না তুমি এই ফাল্গুনের মতো চলে, পাশ থেকেও তুমি শত ফাল্গুনে আমার জীবনে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, আমি যতদূর আমার মনে হচ্ছে তৌফিক নামে একজন, সে সন্ধ্যা তার কাছের কেউ হয়তো বা তাকে একটা উইশ সে করেছে, সো সন্ধ্যাকে উইশ করে দিলাম তার হয়ে আমি। আর কিরণ আমাকে SMS করেছে, লিখছে, খুব ভালো লাগছে, শোটা অনেক বেশি এনজয় করছে, ধন্যবাদ আপনাকে। তো এখন আমরা চলে যাবো আমাদের অতিথির কাছে তার কাছ থেকে প্রথমেই শুনবো তার ইনফরমেশন এবং তারপরে স্টোরিতে চলে যাবো আমরা। থ্যাংক ইউ রিয়াল ভাই।
and thanks to Ekattor for giving me this opportunity to share my experience with you guys. I hope my listeners will enjoy it. So let me tell you one thing, আমি ভাইয়া পড়াশোনা করছি অ্যাকচুয়ালি বাংলাদেশের বাইরে দার্জিলিংয়ে, যেখানে মানুষ ঘুরতে যেতে চায়, অনেক সুন্দর একটা জায়গা। সো আমি ছিলাম বোর্ডিং স্কুলে হস্টেলে। আচ্ছা। সো আমাদের হস্টেলের ডিসক্রিপশন হচ্ছে লাইক আপনি হিলসে দেখবেন বিল্ডিং ওপর নিচে হয়। সো আমাদের ডাইনিং হল ছিল মনে করেন 2 তলার একটা বিল্ডিং, সো এর একটু উপরে গেলে আবার 3 তলার আরেকটা বিল্ডিং, ওটা ছিল আমাদের স্টেইং প্লেস। আচ্ছা আচ্ছা। ফার্স্ট ফ্লোর স্টাডি হল, সেকেন্ড ফ্লোর একদম এমটি একটা ডরমিটরি, থার্ড ফ্লোর হচ্ছে সেকেন্ড ডরমিটরি যেটাতে সিনিয়র বয়েজ এন্ড গার্লস থাকে, বয়েজরা মেইনলি থাকে, গার্লসরা পরে স্কুলে থাকে। আচ্ছা। আর টয়লেটটা হচ্ছে মনে করেন অ্যাটলিস্ট আমাদের পুরো হলটা ছিল অ্যাটলিস্ট মনে করেন 22 ফিট যেটা বলি আমরা আর কি, 22 স্কোয়ার ফিট যেটা বলি বিল্ডিং এর হিসাবে, এরকম। সো একটা হলে আমরা 40 জন ছেলে ঘুমাতাম একটা রুমে। আচ্ছা, একটা রুমে? হ্যাঁ, লাইক হল, বিগ হল। সো একটা বিগ হল আমরা 40টা ছেলে ঘুমাতাম একসাথে। আর বাইর হয়ে প্যাসেজটা ছিল মনে করেন অ্যাটলিস্ট লাইক 12 ফিট to 13 ফিট টু টয়লেট। ওকে, আচ্ছা আচ্ছা। সো ফার্স্ট ইনসিডেন্ট আমি যেটা বলতে যাচ্ছি হচ্ছে আমার টয়লেটেরটা, যে লাইক আমরা 2টা ফ্রেন্ড ছিলাম, ইট ওয়াজ টাইম অ্যারাউন্ড লাইক what you can say 12:15 or 12:13। আচ্ছা। যেটা frankly speaking স্মোক করতে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি। So we were smoking in different toilets. আচ্ছা আচ্ছা। So as long as the tap was open for the water, মানুষজন কেউ বাইরে থেকে আসলে যেন বুঝে যে আমরা কিছু অন্য কিছু করতেছি না, ট্যাপ ওপেন। আচ্ছা আচ্ছা। So when I finished my cigarette, I just closed down the tap. আমি ওর ট্যাপটা বন্ধ করে দিয়েছি, পানি দেওয়া বন্ধ। আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে যে ও শেষ হলো, আমাকে সিগন্যাল দেবে, দেন আমি বের হবো, বিকজ বাইরে লাইটটা বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা। সো আই ওয়াজ ওয়েটিং, সামহাউ আই ডোন্ট নো কেমনে কি হলো, হঠাৎ করে আমার ট্যাপটা খুলে গেছে, পানি পড়া শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি। আচ্ছা। সাডেনলি, এন্ড ইট ওয়াজ সো শকিং ফর মি, আই জাস্ট কেম আউট এন্ড ran from there. খুবই স্বাভাবিক ব্যাপারটা। তারপর দেন অলসো লাইক উইদিন, আমি জিনিসটা কারোর সাথে কিছু বলিনি। আমার ফ্রেন্ডটা যখন আসছে তো ওকে বললাম, দোস্ত হোয়াট হ্যাপেন, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, দ্য ট্যাপ জাস্ট কেম suddenly, it just came, I don't know what actually happened. So I was so confused and I was so freaked. So he said, leave it may be something or we don't know. আর আমরা যতটুকু জানতাম যে হস্টেল লাইফ তো, আর আমাদের হস্টেলটা ছিল মনে করেন যে পাহাড়ের পুরো একটা এমন সাইডে, যেই সাইডে খালি আমাদের বিল্ডিং 3টাই আসে, আর কিছু নাই আশেপাশে, কোনো কিছু খালি জঙ্গল। আচ্ছা। Because like you have been to Darjeeling, আর যারাই গেছেন ওরা দেখছেন যে লাইক অনেক ছড়ানো ছিটানো বাসা, আর স্কুলগুলো অনেক উঁচা খালি খালি জায়গায় হয়। সো আমাদের হস্টেলটা ছিল পুরোটা একদম আলাদা একটা জায়গা, ছেলে পেলে ভেগে না যেতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি, ছেলেরা অনেক ভেগে যায় হস্টেল থেকে। দ্যাটস এরকম একটা জায়গা, আর পুরো জঙ্গল তো চারিদিকে। সো আমরা সবসময় ভয় পেতাম যে যদি কিছু হয়। হ্যাঁ, আর এইরকম একটা জায়গা এমনিতেই এই জায়গাগুলোতে চারিদিক অন্ধকার, হ্যাঁ, ভৌতিকতা যে অনুভূতিগুলো এগুলো বিরাজ করাটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর we have heard before that আগে অনেক কিছু হয়েছে, বাট আমরা সিরিয়াস নিতাম না। উইদিন ফার্স্ট টাইম ছিল, সো আই ওয়াজ সো ফ্রিকড আউট। আচ্ছা। এলো কিছুদিন, আফটার ফিউ ডেজ লাইক ওয়ান মোর বয় কেম, ওর নাম ছিল মনির। আচ্ছা। ও বাংলাদেশি ছিল। আচ্ছা। হি হ্যাড ট্যাটুস, ওর বডিতে হাতে অনেক রকম ট্যাটু ছিল। ফ্যাসিনেশন ট্যাটু ছিল, ভালো কথা। সো সামহাউ ওয়ান ডে what happened to him is like study class ছিল আমাদের like 5:30 to 7:30. আচ্ছা। At 7 we saw that guy Monir কাউকে না বলে চলে গেছে উপরে। তো যে ক্যাপ্টেন ছিল আমাদের হস্টেল ক্যাপ্টেন, যাকে দেওয়া ছিল, তো ইট ওয়াজ হিজ ডিউটি টু নো দ্যাট ওয়াই ডিড হি ডু ইট। সো ভাইয়া উপরে গেছে, ভাইয়া উপরে বাথরুমে যেয়ে দেখে বাথরুমের অনেক লম্বা। সো হস্টেলের বাথরুম কেমন হয় দেখে, সবকিছু একসাথে। সো ছেলেটার ওয়েট কত হবে, লাইক 40 কেজি বেশি হলে, অনেক পাতলা চিকন ছেলে একটা। আচ্ছা আচ্ছা। অনেক, ওকে মনে করেন আপনি যদি ধাক্কাও দিয়ে সে শুয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো এরকম অবস্থায় যে ক্যাপ্টেন ওকে কাঁধে হাত দিয়ে বললো যে কিরে কি হয়েছে, তুই না বলে চলে আসলি কেন? দ্যাট মোমেন্ট দ্য বয় সেড দ্যাট আমাকে 1 ফোঁটা রক্ত দিতে দে, ও আমাকে ছেড়ে দিবে। আচ্ছা। ইট ওয়াজ দ্য গার্লস ভয়েস। আচ্ছা। দেন আওয়ার ক্যাপ্টেন সুনীল ভাইয়া ও পুশ করছে, যাই তোর কি হয়েছে, কি বলতেছিস? দ্যাট মোমেন্ট ওর যে হাতের আপার আর্মের যে কোনাটা আসে না, আমাদের আপার আর্মের কোনা দিয়ে ওকে এমন পাঞ্চ করছে, ও লাইক অ্যাটলিস্ট 3 to 4 ফিট দূরে গিয়ে পড়ছে। আচ্ছা। এমনিতেই চিকন চাকন ছিল, এত চিকন, ওর ভিতরে এই এনার্জি আসা কোনো কথাই না। সো হি গট প্যারানয়েড এন্ড হি র্যান ডাউন। ও স্টাডি হলে এসে চিল্লান শুরু করছে, সামথিং হ্যাপেন্ড, সামথিং হ্যাপেন্ড, সামথিং হ্যাপেন্ড। আচ্ছা আচ্ছা। সো অল দ্য সিনিয়র গাইজ, দ্যাট মোমেন্ট আই ওয়াজ ইন 6,
ক্লাস 6। আচ্ছা আচ্ছা। তো অল সিনিয়র যারা 9-10 ছিল সবাই দৌড়ে উপরে গেছে। সো যাওয়ার পরে ওরা যারা হেলদি ছিল আর কি, ইউনো ফ্যাট গাইজ যারা হেলদি মারামারি করে অলওয়েজ, ওদেরকে সবাই মিলে বলছি তোমরা যে ধরো ওকে। লাইক 8 to 7 গাইজ ধরে রাখতে পারতেছে না, ও মেরে মেরে উড়াই দিচ্ছে। আচ্ছা। অ্যান্ড লাইক আমাদের পুরো করিডোরের মধ্যে যতগুলো উইন্ডো ছিল, টোটাল উইন্ডোর মধ্যে আমরা 58 গ্লাসেস ছিল, মানে লাইক জানলা তো ছোট ছোট আয়না, জানলা ছোট ছোট গ্লাস তো, সো 32 গ্লাসেস ও একটা একটা করে পঞ্চ করে করে ভাঙতেছিল। এন্ড হি ওয়াজ সেইং আমাকে এক ফোঁটা রক্ত দিতে দে, উইথ আ গার্লস ভয়েস, ইন আ গার্লস ভয়েস, আ গার্লস ভয়েস সেইং সো লাউডলি যে এক ফোঁটা রক্ত দে, এক ফোঁটা রক্ত দে। ওইটা বলতে বলতেই গ্লাসগুলো ভাঙছিল। আনফরচুনেটলি একটা জিনিস বলি নাই যে ও বাংলা ভাষা বলতেছিল, ও বলতেছিল নেপালিতে। আচ্ছা আচ্ছা। ও কিন্তু ও তো বাঙালি, ও নেপালি ভাষা কেমনে বলবে? আচ্ছা আচ্ছা, এটা একটা অস্বাভাবিকতা ওর মধ্যে ছিল। যে আর এটা দেখে আরো শক ছিলাম যে ও বাঙালি ছেলে, কয়দিন এসে আসছে, ও নেপালি এত ফ্রিকুয়েন্টলি কেমনে বলতেছে আমাকে এক ফোঁটা রক্ত দে। ঠিক আছে, যাই হোক, টিচাররা সবাইকে ডাকা হলো। আর আমাদের যে ওয়ার্ডেন ছিল, যে মেইন টিচার, ও ভালোই হেলদি ছিল। লাইক ওর একটা থাপ্পড় খেলে আমরা 2 দিন বেডের থেকে নড়তে পারবো না, জ্বর চলে আসছে। আচ্ছা আচ্ছা। এরকম উনি যখন ধরতে গেছে ছেলেটাকে, পিছন দিয়ে ধরছে, ও এমন পুশ করছে, স্যার ফেল ডাউন লাইক 5 feet away from him. And that moment we got sure that something wrong happened with him. Something happened Which is supernatural can be. So and somehow suddenly ও গ্রিল ধরে দাঁড়িয়ে গেছে। আচ্ছা। দাঁড়িয়ে সব পাঁচ মানে গ্লাস ভাঙার পরে গ্রিল ধরে স্যারকে মারলো, গ্রিল ধরে দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে ও চিল্লান শুরু করছে যে আমাকে এক ফোঁটা রক্ত দিতে দে, আমাকে এক ফোঁটা রক্ত দে, আমাকে যেতে দে, আমাকে মুক্তি দে। আচ্ছা, ওই একই কথা মুখে। হ্যাঁ। আচ্ছা। সো আমরা জানি না কি করবো, তো ও যেহেতু মুসলিম ছিল, আমরা সবাই আল্লাহর নাম লা ইলাহা যে যা সূরা পারতাম তাই বলতেছি। আর আমরা তখন ছোট বাচ্চা, ক্লাস 6 ছিলাম, আমি তো কাঁদতে কাঁদতে শেষ ভাই। সিনিয়র যারা ছিল, টিচাররা বলতেছে ইউ গাইস বি টুগেদার, বি টুগেদার, বি টুগেদার। অ্যান্ড ওকে যখন আমরা যে একটা বললাম না, একটা সেকেন্ড ডরমিটরি খালি ছিল, ওই সেকেন্ড ডরমিটরিতে যখন ওরা নিয়ে আসা হয়েছে, ও তখন ঢুকানো, সেকেন্ড ডরমিটরিতে তখন ঢুকাইছি আমরা সবাই মিলে, ধরে বাইন্দে ঢুকানছে। ওই মোমেন্টে ও বলছে আমার বন্ধু চলে আসছে। আচ্ছা। কথাটা শেষ হওয়ার সেকেন্ডেই কারেন্ট চলে গেছে, দেয়ার ওয়াজ আ লোডশেডিং। আচ্ছা আচ্ছা। সো ও জাস্ট বলছে আমার বন্ধু আসছে, আর কারেন্টটা চলে গেছে। আমরা যারা উপরে ছিল ওরাও ভয় পেয়ে গেছে। আর তখন ভয় পাওয়ার মতোই, কারণ দুটো জিনিস ও জাস্ট টাইমিংটা ছিল। হ্যাঁ, টাইমিংটা পুরো এক্সাক্ট টাইমিং। ওয়ান মোর থিং ইজ কামিং ফর টাইমিং, জাস্ট নোটিস ইট। এটা বলার পরে ওকে তো আমরা প্রিন্সিপালকে ফোন দিয়ে দিছি, স্যার সামথিং হ্যাপেন, আই থিঙ্ক উই ইজ পজেসড অর সামথিং এলস, ইজ ডু সামথিং। অ্যান্ড স্যার বলছে কি করবো? স্যার হুজুর ডেকে নিয়ে আসেন, মাওলানা আছে, মসজিদ আছে, হুজুর নিয়ে আসেন, তাহলেই হবে। তখন ও জানে না, ওর সামনে এটা বলা হয়নি। আর আমরা জুনিয়ররা সবাই ডাইনিং হলে, তো সামহাও আমরা যেহেতু বাংলাদেশি ছিলাম, আমাদেরকে বলা হয়েছে যে তোমরা যারা বাংলাদেশি আসো, আর যদি সাহস থাকে তাহলে আসো, কজ উই নিড ইউর হেল্প, ইউ হ্যাভ টু কোঅপারেট উইথ হিম। আমি গেলাম, আমার 2টা ফ্রেন্ড গেছে, সিনিয়র ভাইয়ারাও গেছে, সবাই ছিলাম। আচ্ছা। ওকে লাইক ফার্স্টের দিকে ও যখন চিল্লাচ্ছে ওই রুমের ভিতরে, ওকে আমরা আটকে রাখছি, রশি দিয়ে বেঁধে রাখছি। ওকে ও চিল্লাচ্ছে মেয়েদের গলায়, আর বাইরে অনেক উইন্ডি ছিল, অনেক বাতাস, অনেক বাতাস, একটু বেশি বাতাস ছিল। সামার টাইমে বাতাস হয় না হিলসে, সামার টাইমে বাতাস কখন হয় না, বাট ওই দিন অনেক বাতাস। সো আমরা নর্মালি নিচে হইতেই পারে হিলস। আর তখন মানে মনোযোগটা ছিল তো ওর প্রতি। অ্যাকচুয়ালি আমাদের মেইন টার্গেট ছিল ও। তখন বাইরে কি হচ্ছে কেউ কিছু চিন্তা করতেছি না, বাট বাইরে অনেক বাতাস। সামহাউ উই স দ্যাট আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে, হালকা বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, এন্ড হি শাউটিং, হি স্টার্টেড শাউটিং, পুরো মেয়ের গলা ছেড়ে দে, ছেড়ে দে। আচ্ছা। এট আ পয়েন্ট অফ টাইম আমাদের একজন ভাইয়া বললো, গাইস প্লিজ নোটিস ওয়ান থিং, whenever he is shouting there is a thundering, trust me brother. ও আমরা এরপরে কাউন্ট করছি, ফার্স্ট এগুলো কাউন্ট করি নাই। ও 23 বার মেয়ের গলায় চিল্লাইছে, আর প্রত্যেকটা চিল্লানির হাফ অর 1 সেকেন্ড পরে একটা করে থান্ডারিং এর সাউন্ড। আচ্ছা আচ্ছা, একই সময় একদম টাইমিং পুরো এক্সাক্ট পারফেক্ট টাইমিং। উই কাউন্টেড not only me, মিস ছিল না, even the teachers, they all counted, like oh my god. and তখন আমরা অনেক বেশি ভয় পেয়ে গেছি যে এইটা কেমনে সম্ভব, এটা কি হচ্ছে। সো যখন আমরা খবর যে মাওলানা আসতেছে, নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে ফোন আসছে যে হ্যাঁ মাওলানা অলমোস্ট চলে আসছে, গেটের কাছাকাছি। আচ্ছা। আর ও ছিল সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেও আমাদেরকে বলতেছে, যাকে আসতে বলছিস মানা কর, নাহলে অনেক খারাপ হবে। ওই মেয়ে কণ্ঠতেই বলছে। হ্যাঁ ভাই,
ও কেমনে জানলো যে কেউ আসতেছে বা কিছু একটা, জাস্ট ও বললো যে যাকে আসতে বলছিস মানা কর। আচ্ছা, মাওলানা আসলো, তখন ও আরো জোরে জোরে চিল্লাচ্ছে, থান্ডারিং ইজ গোয়িং অন এন্ড ইটস হেভি রেইনিং, আচ্ছা, হেভি রেইনিং, উই কান্ট ইভেন মুভ ফ্রম দেয়ার। আচ্ছা, আর অনেক খারাপভাবে থান্ডারিং হচ্ছে। সো আমরা একই জায়গায় সবাই, আর সেকেন্ড ডরমেটরিতে ওকে নিয়ে আমরা, যারা নেপালি, আমাদের হস্টেল ভাই 40 টাইপস, মনে করেন অনেক জায়গা থেকে ছেলেবেলে ছিল, তো অন্যান্য ধর্মের ছেলেদের অন্য জায়গায় সাইড করে দিচ্ছি, জাস্ট মুসলিমরা থাকো, আচ্ছা, আর সিনিয়র যারা সাহস আছে ওরা থাকো, তো সাপোর্ট দেওয়ার জন্য, আর টিচাররা ছিল। সো অ্যাট আ পয়েন্ট অফ টাইম যখন হুজুর চলে আসছে, হুজুর ঢুকার সময় বলে যে এখানে তো আমি কিছু করতে পারবো না, কজ এখানে একজন না, এখানে অনেকজন। আচ্ছা, তখন ওই হুজুরকে বলছে যে আপনি যেমনি হোক ওরে ঠিক করেন। আচ্ছা, তো হুজুর এসে যখন ওই রুমে ঢুকতেছে, তো ঢুকার সময় হুজুর কোরআন শরীফ খুলে বিসমিল্লাহ বলে, যেমনি আমরা নর্মালি কোরআন শরীফ পড়ি আর কি, উনি বিসমিল্লাহ বলে শুরু করবে, তখনই মনে করেন সামহাও আশেপাশের থেকে আরো জোরে বাতাস আসা শুরু হয়েছে, এন্ড উই আর ফিলিং দ্যাট দ্য বিল্ডিং কাঁপতেছে, ইউ নো দ্য আর্থকুয়েক, when earthquake comes, the how it comes, তো মনে হচ্ছে যে বিল্ডিং কাঁপতেছে, খারাপ ভাবে কাঁপতেছে, পুরা কাঁপাকাঁপি, এন্ড আমরা তো মনে হচ্ছে আর্থকুয়েক আসছে, বাট সামহাও বাইরে কিন্তু কিছু হচ্ছে না, একদম নরমাল ছিল বাইরে, জাস্ট বাইরের আমরা তো গ্রিল থেকে দেখতেছি, নিচে অন্যান্য যারা দাঁড়ায় আছে ওরা তো ভয় পায় দাঁড়ায় আছে বাইরে, যে উপরে কি হচ্ছে, এখানে আল্লাহ সে কি হচ্ছে বা কি হতে যাবে বা কি হবে, কি করতেছে, মাওলানা মাত্র আসলো, ক্যান উই সি সামথিং, ইজ ইট গোনা হ্যাপেন এনিথিং, ইজ ইট লাইক দিস, মানে সবাই কোশ্চেনের উপরে। অ্যাট দ্যাট মোমেন্ট মাওলানা কোরআন শরীফ পড়তে যখন ঢুকলো, তখন আরো জোরে বাতাস বাড়লো, বিল্ডিং কাঁপা শুরু হইলো, আমরা চিল্লাচ্ছি ইজ ইট আর্থকুয়েক, ইজ ইট আর্থকুয়েক, বাইরের থেকে নো, ইটস এভরিথিং ইজ ফাইন আউটসাইড, ইটস জাস্ট রেইনিং, বাট আমরা ভিতর থেকে ফিল করতেছি যে ইটস লাইক ভেরি বিগ আর্থকুয়েক হচ্ছে, থান্ডারিং হচ্ছে, মানে একদম মানে ডিজাস্টার একটা এনভায়রনমেন্ট ওইখানে ছিল। এট দ্যাট মোমেন্ট আমরা না নিতে পারলে আমরা ভয় পেয়ে, লাইক যারা জুনিয়র ছিলাম, 6 ছিলাম, তাই আমরা 2-3 জন আমাদের বলছি তোমরা চলে যাও, তোমরা নিচে যাও। সো রাতেবেলা নাকি যেটা হয়েছে, যেটা শুনছি আমরা, ওকে বেঁধে দেওয়া হয়েছিল ভালো করে, কেউই ছিল না ওই সময় ওখানে, সব সিনিয়র ওকে মানে নিয়ে ধরে বাঁধছে, মানে 4 কোণায় আপনার রড দিয়ে না কি দিয়ে নাকি বাঁধছে, সো গ্রাউন্ড লেভেল একদম শোয়াই দিছে, ও একদম সোজা হয়ে শুয়ে আছে, বাট whenever he is shouting, ওর মানে চেস্ট লেভেল গ্রাউন্ড থেকে হাফ হ্যান্ড উপরে উঠে যাচ্ছে, মাই গড, জাস্ট হাফ হ্যান্ড উপরে উঠে যাচ্ছে, আচ্ছা, 3-4 জন মিলে পুশ করে নামাচ্ছে, আবার উঠে যাচ্ছে, আচ্ছা, এই নিয়ে 4 বার না 6 বার এরকম হয়েছে। আচ্ছা, সো আফটার 4 or 6 টাইমস মাওলানা কোরআন শরীফটা ওর বুকে নিয়ে রেখে দিছে, বুকে নিয়ে, আচ্ছা, বুকে নিয়ে রেখে পড়া শুরু করছে, তখন নাকি ও অনেক ধাপড়াধাপড়ি, মানে যা করা উচিত, লাফালাফি অনেক, যে কোনো ভাবেই হোক ওই, আর তখন ওকে জিজ্ঞেস করছে তুই কি চাস, তোর কি হয়েছে, তুই কে, তখন ও একটা মেয়ের গলায় জাস্ট বলতেছে আমার নাম সুশীলা, আমি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছি এখানে, আচ্ছা, এই রাস্তায়, আমার লাশ কেউ খুঁজে পায় নাই, আমি চাই আমার লাশটারে কেউ ভালো করে ইয়া করুক, অর এলস আমাকে ওর 1 ফোঁটা রক্ত দাও, যেন আমি ওর বডিটাতে থেকে আমার নিজের আত্মাকে মুক্তি দিতে পারি, মানে তৃপ্তি যেটা, অতৃপ্ত ছিল, হ্যাঁ, শি ওয়ান্টেড আ ড্রপ অফ ব্লাড, এন্ড তখন মাওলানা বলছে তোমাকে যদি আমি 1 ফোঁটা রক্ত, তুমি তোকে মেরে ফেলবা, তখন ও বলতেছে আমি তো এটাই চাই, মানে টার্গেট ওইটাই, আমি চাই, আমি, তখন মাওলানা বলছে না আমি তোমাকে মারতে দিব না, বাট হি ওয়াজ লাইক ওকে আমি মেরেই ছাড়বো। তো আফটার ফিউ আওয়ার্স মাওলানা কন্টিনিউয়াসলি পড়তে আসে, উই হার্ড দ্যাট, অনেকক্ষণ পড়তেছিল। সো ফার্স্ট ডে ইট ওয়েন্ট নর্মাল, ও ঘুমাই গেছে, 3 o'clock হি স্লেপ্ট, 3 or 4 at this time he slept, আমরা তখন চিল হয়ে ঘুমাই গেছে। 10টার দিকে যখন ঘুমের থেকে উঠছে, ও আমাদের 5টায় উঠতে হইতো, বাট উইদিন জাস্ট হলিডে দিয়ে দিয়েছে, স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, এত কিছু হয়ে গেছে, কিছু বেরো না, হস্টেলে থাকো, মাওলানা চলে গেছে, তাবিজ পরে চলে গেছে, বলছে যে এখানে কিছু করা যাবে না, মসজিদে নিয়ে আইসে। সকালবেলা দেখলাম যে ও নিজে থেকে উঠলো, উঠে নিজে থেকে মসজিদে গেল, হুজুরের সাথে নাকি অনেক কথা হয়েছে, সবকিছু বলছে। যখন বিকাল হয়েছে, এক্সাক্ট লাইক ইউ ক্যান সে 8:30 to 9, আমাদের ডিনার শেষ, বেড টাইম, অ্যান্ড উই আর সো ফ্রিকড আউট যে আবার যদি হয় তাহলে কি হবে। সো ওই মোমেন্টে ও আবার টয়লেটের সামনে গেছে, ওইখানে আবার দাঁড়ানো, ওইখানে সেম প্লেস সেম ওয়েতেও দাঁড়ায় আছে। অ্যাট দ্যাট মোমেন্ট ওর হাতে একটা ব্লেড,
হ্যাঁ, ও বলতেছে আমি কি এক ফোঁটা রক্ত দিব, এতবার চাচ্ছে, এক ফোঁটা রক্ত দিব, এতবার চাচ্ছে, আর তোরা আমাকে ধর, আচ্ছা, নাহলে আমি দিয়েই দিব। সো সবাই মিলে করছে কি আবার ওকে বাইন্ধে দিয়েছে। আচ্ছা, বাইন্ধে দ্য সেম ওয়ে আমাদের একটা মুসলিম টিচার ছিল, ও অজু করে এসে কোরআন শরীফ আইনে একদম বিছনার পাশে ওর বালিশের নিচে রাইখে মাথা ওখানে শোয়াই দিছে। আচ্ছা, সো ওর চোখ বন্ধ, ও কিছু ও কথা বলতেছে, সবার সাথে কথা বলতেছে, বাট চোখ বন্ধ। সো ওয়ান অফ দ্য টিচার আস্কড হিম দ্য টাইম, তুই এত বড় ভূত, তুই নিজেকে ভূত বলতেছিস, আমার তো মনে হয় তুই অ্যাক্টিং করতেছিস, ঠিক আছে, তুই যদি ভূত হস বল টাইম কত। ও ওইখানে বসে এক্স্যাক্ট টাইম, এক্স্যাক্ট আওয়ার, এক্স্যাক্ট সেকেন্ড বলে দিচ্ছে চোখ বন্ধ অবস্থায়। আচ্ছা, আচ্ছা। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ওয়াজ লাইক আমাদের যে সিনিয়র বয়েজরা ওরা নর্মাল হয়ে গেছিল যে ওকে হি ইজ পজেসড বাট ট্রিটমেন্ট হচ্ছে, হি ক্যান ডু এনিথিং টু আস, ইফ এনিথিং হ্যাপেন্স ইট উইল হ্যাপেন টু হিম, নাথিং টু আস। ও তখন বলে গেছে যে লাইক এটা 2009-এর ঘটনা, তো তখন একটা নেপালি ছেলে ছিল আকাঙ্ক্ষা, হি ওয়াজ দ্য মোস্ট কুলেস্ট গাই ইন দ্য স্কুল। আচ্ছা, আচ্ছা। ওকে বলছিল তুই 3 বছর পর কার অ্যাক্সিডেন্টে মারা যাবে, ট্রাস্ট মি, ও 2012-তে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, আচ্ছা। তারপরে আরেকজন সিনিয়র জিজ্ঞেস করছিল যে লাইক উইল আই পাস, হি সেড নো ইউ উইল ফেল, হি ফেইলড। আচ্ছা, তো 2-3 জনের সঙ্গে এরকম মানে ভবিষ্যৎবাণী সে করেছিল, সে কথা মানে জাস্ট নর্মাল কথা বলতেছিল। ওকে ও আকাঙ্ক্ষা ওর সাথে মজা করতেছিল যে লাইক তোর মতো ভূত বহুত দেখছি জীবনে, মারা শুরু করলে এখান থেকে গায়েব হয়ে যাবি। তখন ও ডাইরেক্ট বলছে আমাকে তুই মারিস না, মারতে পারবিও না, কারণ 3 বছর পর তুই নিজে গাড়িতে পড়ে মারা যাবি। আচ্ছা, আচ্ছা। সো আকাঙ্ক্ষা ডাইড, we heard in Facebook that he died, but how he died, when we asked, we heard that his car fell down from the hill. আচ্ছা, আচ্ছা। That woman said. So আমরা তো তাও টেনশনে যে ওর এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, 2-3 দিন কয়দিন আমরা কন্ট্রোল করবো কিভাবে। সো দ্য থার্ড ডে যেটা হইলো, ওকে মসজিদে নিয়ে গেছে, মসজিদে নিয়ে যাওয়ার পরে হুজুর বলছে ওকে 7 দিন এখানে রাখতে হবে। 7 দিন ওইখানে ছিল, 3 দিনের দিন মনে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। আচ্ছা। সো দিস ওয়াজ মাই ওয়ান অফ দ্য হস্টেল স্টোরি। আচ্ছা, তারপরে ওর সম্পর্কে আর কোনো খোঁজ নেওয়া হয়েছে? ওর সম্পর্কে যেটা আমরা বাংলাদেশে আসার পরে একটু শুনছি যে লাইক বাংলাদেশ আসার পরেও নর্মাল আছে। আচ্ছা, আচ্ছা। আর বাংলাদেশে এক হুজুর নাকি বলছে যতটুকু পারো ওকে ওই জায়গাগুলো থেকে দূরে রাখো। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। যদি আপনারা উপভোগ করে থাকেন ঘটনাটি, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনার যে কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে হলে যেটা করতে হবে, সেলফোন থেকে SMS অপশনে গিয়ে টাইপ করতে হবে EFM স্পেস নেম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, আর সেন্ড করবেন 7171 এই নম্বরে। আর আপনি যদি চান ফেসবুকে আমাদের সাথে অ্যাড হতে পারেন www.facebook.com/radio71FM 98.4, আমি 98.4। স্পেলিংটা আমি একটু বলবো, RADIOEKATTOR FM 98.4। এদিকে অনেকে জয়েন করেছে SMS প্যানেলে আমাদের সাথে। MH মিরপুর থেকে লিখেছে ভালো লাগছে, ক্যারি অন, ধন্যবাদ আপনাকে। অমর মোহাম্মদপুর থেকে লিখেছে ফার্স্ট স্টোরিটা শুনে চোখ থেকে ঘুম চলে গেল, ফিলিং অ্যাফ্রেইড, থ্যাংক ইউ। অ্যানি ঢাকা থেকে লিখেছে হাই ব্রো, অনেকদিন পরে আমি তোমায় শুনতে পাচ্ছি, ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। নাবিল আদাবর থেকে লিখেছে শুনতে ভালো লাগছে, স্পেশালি ওয়েটিং ফর দ্য ইমার্জেন্সি ডোর পার্ট, ধন্যবাদ। ইমন আদাবর থেকে লিখেছে একা রুমে বসে শুনছি, সেকেন্ড স্টোরিটা জোস লেগেছে, ধন্যবাদ। হাসান শ্যামলী থেকে লিখেছে ভালো লাগছে, ধন্যবাদ। শুভ্র ধানমন্ডি থেকে SMS করেছে আমাকে, লিখেছে রিয়েল ভাই ভালো লাগছে শুনতে, হোপ টু হিয়ার ফ্রম ইনভেস্টিগেশন টিম সুন। আমাদের ইনভেস্টিগেশন টিম আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমরা তাদের সাথে আলোচনা করব, ইউজুয়ালি গত শোতে যেটা হয়েছিল এবারও হবে তেমনটি। চন্দ্রমুখী সেকেটাক থেকে লিখেছে খুবই ভয় লাগছে, টিম অদৃশ্য, গুড জব, ধন্যবাদ আপনাকে। মিতু মোহাম্মদপুর থেকে লিখেছে ভাইয়া অনেক ভালো লাগছে শুনতে, বাট অনেক ভয় পাচ্ছি, জানি না একা একা ঘুমাবো কিভাবে, বাট রিয়েলি স্টোরিগুলো অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে। অ্যাঞ্জেল প্রিয়া আদাবর থেকে জাস্ট অসম স্টোরিজ, খুব ভয় লাগছে টয়লেটে যেতে, ওকে, ধন্যবাদ আপনাকে। শহীদুল ইসলাম লিখছে মিরপুর 11 থেকে, তোমার ঘটনাটা খুব ভালো লেগেছে, অদিত্য ইসলাম বাড়ি, ধন্যবাদ। হিমিকা মিরপুর থেকে লিখেছে অনেক ভয় লাগছে, রিয়েল ভাইয়া জোস, বাড়ি ভাইয়াও, ধন্যবাদ আপনাকে। টেক্সট করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও 71 98.4। আমরা যাবো ছোট্ট একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর।
আরও একবার আপনাকে স্বাগতম। শুনছেন রেডিও ৭১ FM ৯৮.৪ এবং ঘড়িতে সময় ১:০১, মানে নতুন একটা ঘন্টায় আমরা প্রবেশ করেছি। আর চলছে অদৃশ্যর একটা সেগমেন্ট, অদৃশ্যর ডায়েরি। আমরা ডায়েরিতে আছি এবং একজন অতিথি আমাদের সাথে রয়েছেন যার গল্প আমরা শুনেছি এবং আরও একটি ঘটনা তার রয়েছেন আমরা জানতে পেরেছি। তো সেই ঘটনাতে আমরা এখন যাব। তো হোস্টেলের যে ঘটনাগুলো, ওগুলোর মধ্যে আরও কোনো ঘটনা আছে যেটা বলা যায়? হ্যাঁ, আরও আছে। আমাদের হোস্টেলটা লাইক এমন লম্বা, তো এমন একটা জায়গায় পড়ছে যে paranormal activities was like normal to us at the time. আচ্ছা, because I was there for 7 years. প্রথম 3 বছর মনে হয়েছে it's oh my god, but after a few days when I was in 10 it was like normally ভাই টেনশন নাই, এটা হইতেই পারে, এটা হচ্ছে, এটা হয়ে যাবে, অভ্যাস হয়ে গেছে যে দেখতেছি হচ্ছে। লাইক আপনার একটা এক্সপেরিয়েন্স বলি, আমি আগে বলছি যে আমাদের 2টা ডরমেটরি ছিল, একটা সেকেন্ড ফ্লোর একটা থার্ড ফ্লোর। সো সেকেন্ড ফ্লোরটা অলওয়েজ খালি থাকতো। তো আমরা একদিন লাইক আমার বেডটা ছিল একদম মনে করেন ইস্ট সাইডের কোনায়। আচ্ছা, তো আমার বেডে আমাদের ওই সাইডে হিলসে নেটওয়ার্ক পাওয়া অনেক কষ্ট ফোনের। সো আমার বেডে নেটওয়ার্কটা পাইতো। সো যাই ফোনে প্রেম টেম করতে হইতো বা গেজাইতে হইতো, আমাদের বেডে যে শুইতাম আমরা বেড টেড জয়েন করে আলাদা হয়ে শুইতাম। সো ঘুমাচ্ছি, একদিন হঠাৎ করে রাত 2:30-3টার দিকে হি নক মি আপ, একটা ফ্রেন্ড আমাকে ধাক্কা দিয়ে উঠাইছে যে দোস্ত উঠ। আবার সো ডিস্টার্ব, আমি কি রে এত রাতে উঠাচ্ছিস কেন, কি হয়েছে, বাথরুম যাবি? না দোস্ত তুই একটু উঠ প্লিজ, একটু সিরিয়াসলি ভালো করে উঠ, ঘুমটা ভাঙা। বলছি কি হয়েছে বল, আমি ফ্রেশ। দোস্ত বালিশের সাথে একটু কানটা লাগা আর একটু শোন কোনো সাউন্ড পাস কিনা, আমার অনেক ভয় লাগতেছে। আমি ভয় লাগতেছে হোয়াট হ্যাপেন, একটু কানটা লাগা তাহলেই বুঝবি। সো আমি কান লাগাইছি বালিশের সাথে কিছুক্ষণ, লাইক ফার্স্ট 1 minute 2 minutes it was okay, but after few 1 minute 2 minutes I heard that, আমি যেটা শুনলাম একটা মেয়ে, আচ্ছা একটা বাচ্চা বয়সী মেয়ে হবে, ওর এজটা কেমন হয়ে যায় না, বাট একটা বাচ্চা বয়সী মেয়েরা কান্দে না, মা আমাকে দাও প্লিজ, দাও না, এটা দাও না, এরকম করে একটা মেয়ে কাঁদতেছে। and the sound is coming from the second floor. আচ্ছা, আমাদের নিচের ফ্লোর থেকে এই সাউন্ডটা আসছে এবং মানে বালিশের উপর কান রেখে ভালোভাবে হয় না। সাপোজ আপনি আপনার বাসায় আছেন, আপনার নিচের ফ্লোরটা খালি, আপনি যদি আরামসে সাউন্ড স্লিপ দেন, পিন ড্রপ সাইলেন্স যেখানে, আপনি যদি বালিশে কান দেন নিচের ফ্লোরে কি হচ্ছে আপনি আরামসে এটা সাউন্ড পাবেন যে হ্যাঁ নিচের ফ্লোরে নর্মালি হচ্ছে। তারপরে উপরের ফ্লোর থেকে কিছু আওয়াজ আসে, তারপরে যেটা হয় সেটা হচ্ছে বেসিক্যালি আমি যেটা ফিল করেছি অনেক সময় নিচের ফ্লোরে যদি ফ্যানটাও ঘোরে ওই আওয়াজটাও অনেক সময় কানে আসে। আর হিলসে আপনি ফ্যান পাবেন না কিন্তু, কারণ জায়গাটা ঠান্ডা, কোনো ফ্যান আর নিচে দরকার হয় না, বন্ধ, ওই জায়গায় সবকিছু বন্ধ। এখানে তো কেউ মেয়ে তো আসা কোনো কোশ্চেনই নেই। হস্টেল ইজ আ বয়েজ হোস্টেল, এখানে সব ছেলে, প্রত্যেকটা ওয়ার্কার ছেলে, একটা মহিলাকে কোনো মেয়ের চিহ্নও নেই। সো রাত অফকোর্স 3:30 3:15 থেকে একটা মেয়ে এই রুমে এসে কাঁদতেছে কোত্থেকে, অবশ্যই ইলজিক্যাল ব্যাপারটা। এবং জিনিসটা যখনই আমি বুঝছি যে সামথিং ডিস্টার্বিং, অনেক ভয়ানক, আমি জাস্ট আমার যে যা সুরা পারি, যেমন ফাতিহা টাতিহা যা পারি হালকা পাতলা এটাই পড়তে বললাম, দোস্ত প্লিজ এটা নিয়ে গবেষণা করিস না, আমি এটা নিয়ে কথা বলতে চাই, আমারও ভয় লাগতেছে, লেটস স্লিপ অর এলস লেটস সিট টুগেদার এন্ড ওয়েট। আমরা 5টা পর্যন্ত ওয়েট করছি, আমরা ঘুমাইতে পারতেছিলাম না, কজ কান্নাটা ঠিক ছিল। আমি উঠাইছিলাম আমাকে 3:15 দিকে, 4:20 কি 25 দিকে কান্না থেমে গেছে, শি স্টপড। একটা জিনিস গেল কান্না। আর স্টাডি হলের টাইম বললাম না যে 5:30 থেকে 7:30, আমরা অনেক সময় করতাম কি সিনিয়ররা মজা করে লাইক স্যার মাথা ব্যথা পড়বো না আজকে একটু ঘুমাবো। সো এটা আমরা মাঝখানে অনেকদিন করতাম, এটা একটা পর্যায়ে বন্ধ হয়ে গেছে। রিজনটা ছিল এটা, আমরা কয়েকজন সিনিয়র লাইক আমরা 7 থেকে 8 জন ফিল করছি এরকম জিনিস করতে, যে ঘুমাইতে দিলে মনে করেন 2 জনের বেশি দিত না, যে সবার তো একসাথে মাথা ব্যথা হয় না, 2জনে আমরা প্ল্যান করে এরকম করে 1জন 2জন করে যাইতাম। আচ্ছা, অল্টারনেট করে, হ্যাঁ মাঝে মাঝে যার যেরকম মন চায়। সো একদিন আমি আর আমার একটা ফ্রেন্ড লাইক জাস্ট স্লিপিং, হি ওয়াজ হ্যাভিং ফিভার, ওর জ্বর আসছে অনেক, ও ঘুমাচ্ছে আর আমি শুয়ে আছি, আর কিছু না, আমার যাইতে ইচ্ছা করতেছে না, পড়াশোনা কি করে, পড়াশোনা করে কি হবে। আচ্ছা, শুয়ে আছি, তো সাডেনলি মনে হলো যে লাইক বাথরুমের কাছাকাছি যে জানলাটা, ওই জানলাখানে একটা কেউ দাঁড়ায় আসে। আচ্ছা, তো জানালাটার ওইখানে বলতে জানালাটার বাইরে, বাইরে থেকে কেউ দাঁড়ায় আসে, ওখানে প্যাসেজ। তো আমি ভাবছি যে স্টাডি হল থেকে মানে কেউ বাথরুমে যাচ্ছে, এই জন্য দাঁড়ায় আছে। আই ডিডন্ট টেক ইট সিরিয়াসলি, আমি কেন সিরিয়াস যাইতেই পারে, ঘুমাই। কতক্ষণ পরে মনে হলো আমাদের ডরমিটরি বাইরে থেকে লক করে দিছে, কজ জানে ঘুমাচ্ছি আর আমরা সিক,
এই জন্য বাইরে থেকে লক করে দিয়েছে, কারণ কিছু জন্য করতে না পারি, যে স্মোক করি তো এগুলো সব জানে, খবর তো পাইছি টিচার, সেই জন্য বাইরে থেকে লক। তো মনে হলো আরেকজন ঢুকছে ডরমেটরিতে। আচ্ছা, ঢুকে 40টা বেড তো সাজানো, তাই না, দৌড়াচ্ছে, একটা বেড থেকে আরেকটা বেডে লাভ দিলে বোঝা যায় না। আপনার একটা বাসায় আছেন, আপনার চেয়ার থেকে আপনার বিছনায় যদি আমি লাভ দিই, বিছনা থেকে আবার চেয়ারে লাভ দিই, একটা সাউন্ড আপনি পাবেন বা একটা ফিল একটা পাবেন, ইজন্ট ইট? এই জিনিসটাই হয়েছে যে আমরা ফিল করতে যে কেউ বিছনার উপরে দৌড়াচ্ছে, বিছনাগুলোর উপরে দৌড়াচ্ছে, 1 2 3 এমনি করে দৌড়াচ্ছে। ওয়েন ইট ওয়াজ মানে জিনিসটা যখন আমাদের কাছাকাছি চলে আসতেছে, আমি ওরা ধাক্কা দিয়ে উঠে ফেলছি যে উঠ, ও লাভ দিয়ে উঠছে, সাউন্ডটা বন্ধ। আচ্ছা, and I didn't see anyone, but sound ছিল একটা। Another day what happened, like one of my friend, ও ওয়াশরুমে গেছে রাত্রে 3টার দিকে, ওর নাম ছিল রোশন। আচ্ছা, ও গেছে, ওর সাথে গেছে আমার নামের আরেকটা ফ্রেন্ড, ও ছিল নেপালি, আচ্ছা, আর রোশন ছিল বাঙালি, কলকাতায়। দুজনে গেছে। আমান আর রোশন একসাথে যাওয়ার পরে রোশন ওরে বলছে যে আমার শেষ, তুই আয়, আমি যাই। তো আমান বাইর যখন হয়েছে, ওয়াশরুম শেষ করে যখন বেরোছে, দেখে যে রোশন আয়নার সামনে দাঁড়ায় আছে, দাঁড়ায় নিজের চেহারা দেখতেছে, চেহারাই দেখতেছে। জিজ্ঞেস করছে কি যাবি না, কোনো অ্যান্সার দেয়নি। তো আমার নিজের মতো করে চলে আসছে, ওর তেরা আমি ভাল লাগে না, অ্যান্সার দেয়নি, তারা মনে করছে, তাই চলে আসছে। আইসে ও যখন ব্যাক করে এসে দেখে রোশনের বেডে ঘুমাচ্ছে। আচ্ছা, আচ্ছা। সো হি ফ্রিকড আউট, ও ভয় পেয়ে গেছে। ও আমাদের আশেপাশে ছিল, আমাদের ক্লাসমেট ছিল, ও ধাক্কা দিয়ে উঠেছে, দোস্ত আমি এটা দেখছি। আমার রোশন, তুই কখন আসছিস? দোস্ত আমি তো বাথরুম যাইনি। আচ্ছা, তাহলে ওটা কে ছিল? তাহলে ওর সাথে কে গেল? আমান। একটা ওর সাথে এটা হইলো। আর পুরান একটা সেম স্টোরি আমরা যেটা শুনছিলাম, আমরা এটা অনেক আগেই শুনছিলাম, যে এই সেম স্টোরি নাকি বড় ভাইদের সাথেও হয়েছে, যে সেম ফেসে থাকে বাট আবার আইসে দেখা যায় যে নাই, এটা হয়েছে। তো এইটার উপরে ভিত্তি করে নাকি আমাদের হস্টেলের 4 কোণায় 4টা প্যারাক মারা হয়েছিল। আচ্ছা, আচ্ছা। এটা হুজুর দিয়ে মারানো ছিল, এটা বন্ধ করা বা বন্ধ, ডিস্টার্ব যেন না হয়। কিন্তু প্যারাক মানে যেদিন মেরে গেছে এর পরের দিন থেকে নাই। আচ্ছা, যখনই মারে খুলে ফেলে, যখনই মারে কেউ খুলে ফেলে। আচ্ছা, আমি ছেলেবেলা খুলে ফেলে নাকি অন্য কেউ খুলে, এটা কেউ জানে না, কোনো না কোনো ভাবে খোলা থাকে, খুলে কই যায় কেউ জানে না। প্যারাকটা নাই তো নাই, একদম মিসিং, নাই, ওইখান থেকে মিসিং। হোলটা আছে বাট দেয়ার ইজ নাথিং। আচ্ছা। সো একবার যেটা হলো যে লাইক আমাদের খ্রিস্টান স্কুল ছিল, সো আমরা ফাদার কল করছি, ফাদার আসছে, ফাদার এসে বাইবেল যখন খুলছে, বাইবেল পড়া শুরু করছে। আমাদের বেডগুলোর পাশে সবার একটা করে টেবিল ছিল, আর টেবিলের ঠিক সাইডগুলোতে আমাদের বড় বড় ডেস্ক, যেখানে আমরা সবকিছু রাখি, বিলঙ্গিংস, যা কাপড় চোপড় সবকিছু, মানে উঁচা উঁচা জিনিস, ট্রাঙ্ক, খাবারের জন্য টাকটিন, ছোট বক্স যা যা দরকার, হালকা পাতলা ব্রাশ রাখার জন্য যে বক্স টক্স। ও যখন এসে বাইবেলটা খুলছে, সবকিছু পড়া শুরু হয়ে গেছে, মানে 1টা 2টা সবকিছু পড়ে যাচ্ছে। আচ্ছা। সো আবার তখন এটা কি চোখের সামনেই পড়ে যাচ্ছে, আমরা দেখতেছি জিনিসটা, যে ও বাইবেলটা খুলে পড়তেছে আর একটা একটা করে জিনিস পড়তেছে। আচ্ছা। সো তখন ওই ফাদারটা বলছে যে তোমাদের একটা জিনিস ভুল আছে বিল্ডিং, আর কিছু না। বিল্ডিং ভুলটা হচ্ছে যে আমাদের যে বিল্ডিং এর মেইন এন্ট্রান্স গেটের পুরো ওপরে, হ্যাঁ, একদম আমাদের স্কুলে মানে খ্রিস্টানদের সাইনটা যেমন হয় ক্রস, এই ক্রস বরাবর গেটটা পড়ছে। আচ্ছা। এইটা নাকি ওদের খ্রিস্টানদের জিনদের বা খ্রিস্টানরা যাই বলে, গোস্ট অর হোয়াটএভার যাই বলে, এটা ওদের আসা যাওয়ার রাস্তা। আচ্ছা, ওয়ে টু এন্ট্রান্স। হ্যাঁ, সো আমাদের হস্টেলের গেটটা হয়ে গেছিল ওদের আসা যাওয়ার রাস্তা। আচ্ছা। সো উই হ্যাড টু চেঞ্জ দ্য গেট। তো গেট চেঞ্জ করে ফেলা হয়েছে, ক্রস অন্যদিকে, গেট আরেক দিকে। ফাদার বলছে তোমরা চেঞ্জ করার পরেও তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি থামে নেই। তখন ফাদারকে জিজ্ঞেস করতে, তাও তো থামলো না, এখন কি করব? বলছে যারা ঢুকছে ওরা তো ঢুকেই গেছে, আর তুমি গেট চেঞ্জও করে দিছো, ওরা তো বাইরেতে পারে নাই, ওরা তো ওখানেই আছে। চেঞ্জ করার পরে আর কেউ ঢুকতে পারেনি, কিন্তু যারা ভিতরে ঢুকে গেছে ওরা আর বাইরে হয়নি, ওরা ভিতরেই গেছে। এন্ড আমাদের যে স্টাডি হলটা ছিল ওইটাও সো অনেক লম্বা, ওইটা কর্নারটা টয়লেট ছিল। ওই টয়লেটটা লাইক আমি যখন থেকে ভর্তি হয়েছি স্কুলে, আজ পর্যন্ত ওই টয়লেটটা কখনো আনলক পাইনি। আচ্ছা। ইট ওয়াজ অলওয়েজ লকড। আচ্ছা। জাস্ট ওয়ান রিজন, এই টয়লেটের মধ্যে নাকি লাইক whoever has gone never came back. আচ্ছা। Or else like came back but something happened to him.
আচ্ছা আচ্ছা, এরকম লাইক আমি শুনছিলাম একটা প্রদীপ নামের দাদা ছিল, ও নাকি শয়তানি করে রাত্রেবেলা গেছিল যে দেখি না কি আছে, যাই দেখি না, ও নাকি আনলক করে ঢুকছিল, বাট ওই যে গেছে, আফটার দ্যাট হি গট মিসিং। আচ্ছা, মানে পরবর্তীতে ওটা দরজাটা খোলা হলো, ভেতরে কাউকেই পাওয়া যায়নি। ও গেছে দুজনের সামনে, আমি দুইটা ফ্রেন্ড, রাতের বেলা 3টা ফ্রেন্ড মজা করতে করতে একজন চলে গেছে, বাকি দুজন ওয়েট করতেছে যে হি উইল বি কামিং, বাট হি ডিডন্ট কাম। আচ্ছা আচ্ছা, গেল। সো ও কই, স্টিল হি ইজ মিসিং। সো স্কুলে এটা নিয়ে অনেক কেস হয়েছে, স্কুলের উপরে যেটা কি হলো, বাট উই ডোন্ট নো দিস ইজ সামথিং এলস, প্যারানর্মাল অর হোয়াট, উই ডোন্ট নো, উই ওয়ান্ট দ্য অ্যানসার্স। আচ্ছা আচ্ছা, স্টিল দ্য অ্যানসার আর মিসিং। সো দ্যাটস ওয়াই আমি স্কুলের নামটা বলি নাই, বিকজ নাহলে আবার স্কুলের প্রিন্সিপাল আমারে কিস করে দেবে যে আমার স্কুলের নাম কেন বলছি। এটাই উচিত আসলে, কিছু প্রাসঙ্গিক কারণে নাম না বলাটাই অনেক ভালো। তো ধন্যবাদ আপনার অসাধারণ এই ঘটনাটার জন্য। কিছু SMS পড়ে নিব আমরা, অনেকে রয়েছে আমাদের সাথে SMS প্যানেলে। আমাকে SMS করেছে অর্পা বনানী থেকে, লিখেছে অদৃশ্য বিকামিং মোর স্ক্যারি, থ্যাংক ইউ সো মাচ। অন্তরা উত্তরা থেকে লিখেছে একা একা শুনছি, বাসা খালি। ওকে, প্রিন্স লিখেছে আমাকে আসাদ গেট থেকে, স্টোরিগুলো ভালো ছিল, ধন্যবাদ। আবিদা সাফার থেকে লিখেছে ওয়েটিং ফর এমার্জেন্সি ডোর, স্টোরিগুলো বেশি ভয়ঙ্কর, ধন্যবাদ আপনাকে। ফাহিম মিরপুর থেকে লিখেছে অসম লাগছে স্টোরিগুলো, ধন্যবাদ আপনাকে। জাকিয়া মানিকগঞ্জ থেকে লিখেছে ভয় পাচ্ছি। এদিকে আমাকে SMS করেছে আবিদা SMS করেছে, লিখেছে ওয়েটিং ফর, আচ্ছা দুইবার মেবি SMSটা করে ফেলেছে আমাকে। জাকিয়া আমাকে লিখেছে অদৃশ্য শো অনেক ভালো লাগছে, গল্পগুলো অনেক এনজয় করছি, থ্যাংক ইউ সো মাচ। আমাকে কায়ানাথ ধানমন্ডি থেকে লিখেছে ওয়েটিং ফর অদৃশ্য ইমার্জেন্সি ডোর। আসলে অদৃশ্য ইমার্জেন্সি ডোরের জন্য আসলে অনেকেই আসলে অপেক্ষা করে রয়েছে। আর অদৃশ্যর একটা অ্যাট্রাকটিভ সেগমেন্ট অদৃশ্য ইমার্জেন্সি ডোর, এই ডোরে যেটা হয়, এই সেগমেন্টে যেটা হয় সেটা হচ্ছে আমাদের একজন গেস্ট থাকে যে হচ্ছে ভিকটিম আমরা যাকে বলি, যার সঙ্গে এখনও পর্যন্ত ঘটনা কোনো না কোনোভাবে ঘটে যাচ্ছে এবং সেই ঘটনাতে সে আক্রান্ত হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত এরকম কোনো কিছু, এবং তার ঘটনাগুলো শোনার পরে তা শেষে আমাদের অদৃশ্য ইনভেস্টিগেশন টিমের সদস্যরা থাকেন এবং তাদেরকে নিয়ে একটা আলোচনা হয়, কিছু যুক্তি দাঁড় করানোর চেষ্টা করি আমরা, পজিটিভ কিছু লজিক। আর এদিকে অনেকে SMS করেছে, আমি দুই তিনটা SMS পড়ে নিব। এদিকে সাজিয়া মিরপুর থেকে, আজমিরগঞ্জ থেকে আমাকে লিখেছে শুনতে ভালোই লাগছে, ধন্যবাদ। রূপা মিরপুর থেকে লিখেছে সেকেন্ড স্টোরিটা অনেক স্ক্যারি, থ্যাংক ইউ। অনেক সাভার থেকে লিখেছে GF এর সাথে কথা না বলে অদৃশ্য শুনছি, ধন্যবাদ আপনাকে। মেঘলা মনসুরাবাদ থেকে লিখেছি স্টোরিগুলো জোস, ক্যারি অন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। জিল্লুর সাভার থেকে লিখেছে আজকে আর ঘুম হবে না, ওকে থ্যাংক ইউ। হৃদয় লিখেছে কল্যাণপুর থেকে খুবই ভয় লাগছে, ধন্যবাদ। সাথী রামপুরা থেকে কাল এক্সাম বাট অদৃশ্য শুনছি, কিন্তু আপনার এক্সাম যদি খারাপ হয় সেজন্য কিন্তু আমরা দায়ী নই একদমই। মুন্না শ্যামলী থেকে লিখেছে অদৃশ্য ইজ বিকামিং ভেরি স্ক্যারি। চিশতি আদাবর থেকে লিখেছে নাইস স্টোরি গোয়িং গুড গাইস, কিপ ইট অন, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন রেডিও ৭১। SMS কল সিস্টেমটা একটু জানিয়ে দিই, সেলফোন থেকে SMS অপশনে যাবেন, টাইপ করবেন EFM, স্পেস নেম, স্পেস লোকেশন, স্পেস আপনার কথা, কমেন্ট, যে কোনো কিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন। 7171 একটা নাম্বার আছে সেন্ড করার জন্য। আর আপনি যদি চান ফেসবুকে আসতে পারেন, ফেসবুকে আসতে হলে আপনাকে লগ ইন করতে হবে www.facebook.com/radio ৭১ FM 98.4, স্পেলিংটা আমি একটু বলবো, RADIOEKATTOR FM 98.4, যেখানে অনেকে কমেন্ট করেছে, আমি একটু পড়বো। জিলান লিখেছে ভাইয়া অনেক ভয় লাগছে, কি করব বুঝতে পারছি না। আপনি যেটা করতে পারেন, দুইটা ওয়ে আছে, যদি গল্প অনেক ভালো লাগে আমাদের সঙ্গে থাকতে পারেন, আরেকটা ওয়ে আছে যদি আপনার ঘুম আসে তাহলে সেক্ষেত্রে আসলে ব্যাপারটা না চাই আমরা। শামিমাল মাহমুদ রয়েছে, আমাকে লিখেছে আমারও একটা গল্প আছে অদৃশ্যর সাথে মিলে যায়। আচ্ছা, আপনার যে কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর গল্প শেয়ার করতে হলে আপনাকে যেটা করতে হবে সিস্টেমটা জানিয়ে দিয়েছি, এর যে কোনো একটি সিস্টেমে আপনি এসে আমাদের সাথে আপনার স্টোরিগুলো শেয়ার করতে পারবেন। আর এই মুহূর্তে চলে যাব একটা বিরতিতে, বিরতির পর ফিরছি, কোথাও যাবেন না, শুনতে থাকবেন রেডিও ৭১ FM ৯৮.৪।
একাত্তর 98.4 FM। হ্যালো লিসেনার, আমি সুজন আরিফ আসছি ভালোবাসা দিবসে আপনাদের কাছে। রেডিও 71 98.4 FM এ কথা হবে, আড্ডা হবে আর গান তো হবে। লাভ ইউ অল। Maple Leaf International School, playgroup to A-levels, first private English medium school in Bangladesh since 1972. হ্যালো লিসেনার্স, দিস ইজ শতাব্দী ওয়াদুদ। আমি এবং আমার ওয়াইফ স্নাতা শারিন থাকছি ভ্যালেন্টাইন ডেতে সন্ধ্যা 7টায় রেডিও 71-এ। স্টে টিউনড।
একাত্তর 98.4 FM. এত রাতে কে? কে? অদৃশ্য প্রতি শনিবার রাত 12টা থেকে অনলি অন রেডিও 71 FM 98.4. আরও একবার আপনাকে স্বাগতম। আপনি রয়েছেন রেডিও 71 FM 98.4 এর সঙ্গে। এক্স্যাক্টলি ঘড়িতে এই মুহূর্তের সময় 1:22 আর চলছে রেডিও 71-এর সাপ্তাহিক শনিবারের বিশেষ ভৌতিক আয়োজন অদৃশ্য। আমরা এখন পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় সেগমেন্টে। আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় সেগমেন্ট অদৃশ্য ইমার্জেন্সি ডোর, যেখানে আমাদের সঙ্গে একজন ভিকটিম থাকবে এবং অবশ্যই পাশাপাশি অদৃশ্য ইমার্জেন্সি ডোরে যারা থাকে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন টিমের সদস্যরা, যাদের সাথে একটা আলোচনা আমরা করে থাকি। শুরুতে আমি সবার ইন্ট্রোডাকশন নিব, তবে তার আগে আমরা ঢুকবো দ্বিতীয় সেগমেন্টে ইমার্জেন্সি ডোর। ইমার্জেন্সি ডোর। আরও একবার আপনাকে ওয়েলকাম ইমার্জেন্সি ডোরে। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের ইনভেস্টিগেশন টিমের সদস্যদের কাছে। কি অবস্থা? এই তো আমরা আমাদের গেস্টের কাছে যাব। আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে গেস্টের কাছ থেকে গেস্ট কোত্থেকে এসছে এবং তার নামটা কি। হ্যালো ভাইয়া, আমি ফাহিম, আমি মিরপুর থেকে এসেছি। আমি এখন প্রেজেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তেছি, বিবিএ ডিপার্টমেন্ট 7th সেমিস্টার। আচ্ছা আচ্ছা, আপনার ঘটনাতে আমরা যাব, তবে তার আগে আমি একটু ইনভেস্টিগেশন টিমের কাছে যাব একটা ব্যাপারে। সেটা হচ্ছে আমরা স্টোরিটা যে শুনলাম এবং স্টোরির মধ্যে কিছু কিছু ব্যাপার আমি পিক করলাম। সেটা হচ্ছে প্রথমত একটা ব্যাপার যে সায়েন্টিফিক যে ব্যাখ্যাগুলো এই হরর যে ঘটনাগুলো রয়েছে, তারপরে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলোর পেছনে সায়েন্স আসলে কি বলে, এটা সম্পর্কে আমি আসলে একটু ডিটেল আমি চাচ্ছিলাম যে আমরা একটু জানি। হাই গাইস, দিস ইজ সাকিব, হেড অফ অপারেশনস টিম অদৃশ্য। অ্যাকচুয়ালি সায়েন্স যেটা বিলিভ করে, আমরা সবাই জানি যে জিন অথবা গোস্ট এদের ব্যাপারে একটা কন্ট্রোভার্সি সবসময় ছিল যে ডু দে রিয়েলি এক্সিস্ট। সায়েন্সকে এটা বিলিভ করে অথবা সায়েন্স কখনো প্রুভ করছে যে তারা তাদের এক্সিস্টেন্স আছে। ওকে, তো ব্যাপারটা এমন যে বিভিন্ন সময় অনেক আগে থেকে এটা নিয়ে স্টাডি হচ্ছে, যেহেতু এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। ধর্মের সাথে রিলিজিয়নের সাথে একটা মানে একটা কন্ট্রোভার্সি হচ্ছে। এটা হচ্ছে অনেক আগে থেকে। ডু দে বিলিভ, সায়েন্স কি বিলিভ করে নাকি? তো আমার কথা হলো যে আমি একটা নর্মাল এক্সাম্পল দিই যে আমরা যারা মানুষ, ঠিক আছে, আমরা যখন কোনো লেখা পড়ি, কাগজে কোনো লেখা পড়ি, লেখাগুলো হয় 2D তে, 2D, ঠিক আছে, 2D তে লেখা হয়, যেই কারণে আমরা লেখা শুধু একটা পার্টই দেখতে পারি। আমরা কিন্তু লেখার প্রতিটা পার্ট দেখতে পারবো না, 4টা সাইড দেখতে পারবো না। আর লেখাগুলো যেহেতু 2D, আমরা কিন্তু মানুষ কিন্তু 3D, কারণ আমরা যে কোনো সাইড থেকে আমাদেরকে দেখা সম্ভব। লেখাগুলো কিন্তু আমাদের দেখতে পারে না, ঠিক আছে, কারণ আমরা 3D, লেখাটা 2D। ইন দ্য সেম ওয়ে যে আমরা যেটা বলি জিন অথবা গোস্টের যে ব্যাপারটা আছে, তারা যেখানে বসবাস করে সেটা হলো আপনার প্যারালাল ডাইমেনশন। আচ্ছা, ঠিক আছে, এটা আর একটা ডাইমেনশন। আমরা যেমন 3rd ডাইমেনশন, লেখাগুলো যেমন 2 ডাইমেনশন, 2nd ডাইমেনশন। সো আমরা যেমন দেখতে পাচ্ছি লেখাকে, কিন্তু লেখা আমরা দেখতে পাচ্ছে না। ইন দ্য সেম ওয়ে আমি ওদেরকে দেখতে পাচ্ছি না যারা প্যারালাল ওয়ার্ল্ডে আছে, প্যারালাল ডাইমেনশনে আছে, কিন্তু তারা কিন্তু আমাদেরকে ঠিকই দেখতেছে। আচ্ছা, তো এইখানে হলো যে একটা বই আছে, আ ব্রিফ অ্যাকাউন্ট অফ ট্রু নেচার অফ দ্য ইউএফও এন্টিটিস, লিখেছেন গর্ডন ক্রেটনস। আচ্ছা, তিনি তার এই বইয়ের মধ্যে জিনদের বিষয়টাকে, জিন অথবা গোস্ট যাই বলেন, অথবা ইউএফও, সায়েন্টিফিক ভাষায় ইউএফও, আই মিন আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, এদেরকে নিয়ে অনেক বেশি আলোচনা এখানে করা হয়েছে। তো ওনার বই যেটা লিখেছেন যে উনি, যে আমরা যখন কোনো প্যারানর্মাল কোনো কিছু অথবা
এই জাতীয় কিছু জিন অথবা গোস্টের আশেপাশে থাকি, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা এনার্জিতে আশেপাশে যে এনার্জি এটা কাজ করে ওইখানে যে চেঞ্জ আসে, ঠিক আছে, এই চেঞ্জটাকে আমরা বলতে পারি কি যে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ, ঠিক আছে। হয়তো এখানে তাপমাত্রা বেড়ে যাবে অথবা বাতাসের ঘনত্ব বেড়ে যাবে, কোনো না কোনো তারতম্য ঘটবে, কোনো না কোনো তারতম্য অবশ্যই ঘটবে, ঠিক আছে। আমরা এখন একটা কোশ্চেন আসে যে তাহলে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না কেন, ঠিক আছে। আমরা দেখতে পাই না কারণ তারা তাদের ভাইব্রেটরি একটা রেট আছে, ভাইব্রেটরি রেট, যে এটা কত দ্রুত মুভ করছে, ঠিক আছে। এখন যারা আমরা জানি যে অ্যানিমেশন কিভাবে বানায়, অ্যানিমেশন কিন্তু এই যে এই ব্যাপারটা ইউজ করে তারা, ভাইব্রেটরি রেট, এই সিস্টেমটা ইউজ, হ্যাঁ এই সিস্টেমটা ইউজ করে যে এত ফাস্ট জিনিসটা মুভ হয়। সো আমরা যেটা খেয়াল করি যেটা দৌড়াচ্ছে, কিন্তু এটা জাস্ট দৌড়াচ্ছে না, স্টিল পিকচারগুলো মুভ করতেছে অনেক ফাস্ট, হয়তো সেকেন্ডে 1000 টাইমস 2000 টাইমস, যত ফাস্ট আপনি মুভ করতেছেন ওটা তত আপনার কাছে রিয়েলিস্টিক মনে হচ্ছে, ঠিক আছে। আর তাদের ভাইব্রেটরি রেটটা এতই বেশি যে তা আমি দেখতে পারছি না, ঠিক আছে। ইন আ ফ্ল্যাশ দে মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার প্লেস। আমাদের ক্যাপচার করার কোনো অ্যাবিলিটি নাই। এখন যেহেতু বললাম এর একটা কন্ট্রোভার্সি আছে যে আসলে ডু দে রিয়েলি এক্সিস্ট, একটা কন্ট্রোভার্সি আছে। তো এখানে আরেকটা বই আছে, একজন নিউজিল্যান্ডের রাইটার যার নাম হলো ট্রেভার জেমস, উনি লিখেছেন যে কসমিক পালস অফ লাইফ, ওনার একটা ফেমাস বুক, আপনারা পাবেন ইন্টারনেটে যদি খুঁজেন ওনার বই কিনতে পারবেন। তো ওনার বই যেটা লেখা আছে যে 1947-এ কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের ঘটনা এটা, 1947-এ। তো ওই টাইমে পৃথিবীর অনেক জায়গা থেকে মানুষ এটা বলে যে আমরা ইউএফও দেখেছি, কারণ সায়েন্স কিন্তু কখনোই বলবে না যে জিন আছে, হ্যাঁ সায়েন্স এটা বলবে না, তারা যেটা বলবে যে হ্যাঁ ইউএফও এক্সিস্ট করে, দে আর বিলিভিং নাও আদাইস। তো তারা বলে ইউএফও এক্সিস্ট করে। তো ইউএফও কেন দেখা গেল 1947-এ? তার আগে তো দেখা যায় নাই। আপনি যদি নেটে সার্চ করেন আপনি অবশ্যই পাবেন 1947-এ সবচেয়ে বেশি ইউএফও দেখা গেছে সায়েন্সের ভাষায়। অনেকে দেখেছে আকাশে একটা ব্লিঙ্ক করছে কোনো লাইট, অথবা খুব কাছাকাছি বাড়ির উপর দিকে চলে গেছে, এটা লাইট, that was a light, only a light, আর কোনো কিছু সংজ্ঞা তারা বের করতে পারে, that was a sound or something, blink of light, ঠিক আছে। তো এটা বলা হয় যে 1947-এ প্রতিটা দেশের তাদের যে মানে কি বলবো, তাদেরকে একটা সামরিক ব্যবস্থা আরো জোরদার করার জন্য তারা রাডারের ইউজ প্রচুর করা শুরু করে। তো আমরা যারা জানি যে রাডারে কিন্তু প্রচন্ড মাইক্রোওয়েভ রে ব্যবহার করে, এবং ওইটা দিয়ে গ্র্যাব করা পসিবল, ওইটা দিয়েই পসিবল যে বিমান কি মানে এখানে যুদ্ধ হতে পারে, অথবা বিমান কি আসছে দেশের সীমান্তে পৌঁছেছে কিনা, যাই হোক মানে ওই 1947 সালটা ছিল যে হঠাৎ করে পৃথিবী মাইক্রোওয়েভের রে ইউজ করার এত পরিমাণ বেড়ে গেল যে মানে এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে তখন ইউএফও ব্যাপারটা। কারণ কি সায়েন্স যেটা বিলিভ করে যে জিন যে জাতিটা আছে, জিন অথবা প্যারালাল ডাইমেনশনে যারা আছে, তারা থাকে ইনফ্রারেডের ভিতরে, ঠিক আছে। তো ইনফ্রারেডের একটা ক্ষমতা মাপার একটা স্ট্যান্ডার্ড আছে যাকে বলে ASTM, ঠিক আছে। তো ASTM এর যে ইনফ্রারেডের যে স্ট্যান্ডার্ড, জিনদের যে স্ট্যান্ডার্ড, সেটা হলো আপনার 10 to the power 14 ASTM, ঠিক আছে। এদিকে মাইক্রোওয়েভ যে রেটা আছে সেটা হলো 10 to the power 12। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড যে ওটার থেকে ইনফ্রারেড থেকে কিন্তু মাইক্রোওয়েভের এটা আরো নিচে, হ্যাঁ ওদের স্ট্যান্ডার্ডটা আরো নিচে। তো যখন মাইক্রোওয়েভটা বেশি প্রচলন শুরু হলো তখন কিন্তু ওদের ডিস্টার্ব হচ্ছে, চলাফেরা ডিস্টার্ব হচ্ছিল, এই জন্য মানে ওদের ওই ইউএফও ব্যাপারটা বেশি আসছে। এখানে রাইটার যে ট্রেভার জেমস, উনি ওনার ওই বইয়ের মধ্যে টোটাল বিষয়টা লিখেছেন। আরেকটা কথা আমি ইনক্লুড করতে চাচ্ছি যে সায়েন্স অনেক সময় বলে যে কিছু হইলো একটা মানুষের ভিতরে, হয়তো আমরা বিলিভ করতেছি ঠিক আছে হি অর শি ইজ পজেসড বাই আ জিন অর সামথিং প্যারানর্মাল। তো সায়েন্স যেটা বলে যে না, ইজ সাইকোলজিক্যালি কোনো একটা প্রবলেম হচ্ছে, এক্স্যাক্টলি ইট ইজ সাইকোলজিক্যাল কোনো ডিজিজ হবে, কোনো ইলিউশন। হ্যাঁ, তো সায়েন্সের কাছে যে কোশ্চেনটা সবসময় হয়ে আসছে যে আচ্ছা সাইকোলজিক্যাল ডিজিজ যদি হয় কোনো মানুষের, সে কি এইভাবে বলতে পারে যে তার মানে ফিউচারে কোনো ঘটনা কি বলা সম্ভব? ইটস আ সাইকোলজিক্যাল ডিজিজ দে সে। তো ফিউচার কিভাবে প্রেডিক্ট করতে পারে একটা মানুষ? কিভাবে সে একটা মানুষ, ঠিক আছে, তার ভয়েস থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে শিফট করে অন্য একটা ভয়েসে কথা বলতেছে, ঠিক আছে। তো অবশ্যই এইখানে যে আমরা আবার দেখতেছি অ্যাকচুয়ালি দে এক্সিস্ট, অ্যাকচুয়ালি দে এক্সিস্ট, এই ব্যাপারগুলোতে গিয়ে আসলে হ্যাঁ আটকে সায়েন্স কিন্তু এখানে তার মানে এই না যে সায়েন্স যেটা প্রুফ করতে পারে না পুরোপুরি লজিক্যাল, এটাও কিন্তু না। হ্যাঁ, মানে সায়েন্স যেটা প্রুফ করতে পারে না এটা যে মিথ্যা এমনও না। সায়েন্স ইজ প্রুভিং ডে বাই ডে, দে আর ইমপ্রুভিং দেয়ার টেকনোলজিস অর সামথিং। আর আমি লাস্টে কথাটা বলতে চাচ্ছি যে একটা ব্যাপার আছে যে আমরা সায়েন্স যেটা বলে যে অ্যাজ এ হিউম্যান
তুমি কখনোই ওই রকম কোনো ড্রিম দেখবা না, অথবা ড্রিমে এমন কিছু দেখবা না যেটা তোমার লাইফে কখনো ঘটেনি, অথবা তুমি কখনো এটার সাথে ইনভলভ ছিল না, ঠিক আছে? কিন্তু আই রিয়েলি বিলিভ, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, সবাই এটা জানে যে দেখা যায় এমন কিছু সময় হয় যে আপনি স্বপ্ন দেখতেছেন এমন কিছু যেটা আপনি কখনো মানে চিন্তাও করেননি, অথবা এমন কোন ফেজ দেখতেছেন আপনার আশেপাশে, ঠিক আছে, আমার লাইফে ঘটে যাওয়া কোনো ব্যাপারের সাথে রিলেটেড না, আপনি তাকে কখনো দেখেন নাই, কখনো চিনেন না। সো হু আর দে সায়েন্স বলতেছে আপনি এরকম কোন স্বপ্ন দেখবেন না, কিন্তু ইউ আর সিইং, আপনি দেখতেছেন, তাহলে হু আর দে? সো অবভিয়াসলি সায়েন্স কিছু জায়গায় সায়েন্স থেকে গেছে, ঠিক আছে, আই হোপ তারা এটা টেকনোলজি দিয়ে হয়তো আরো আগাবে, কিন্তু সায়েন্সের এখন ওই পর্যন্ত পৌঁছতে পারে না, যতটুকু পৌঁছাইছে এতটুকুর ভিতরে সায়েন্স বিলিভ করতেছে এখন যে অ্যাকচুয়ালি জিন অর গোস্ট দে এক্সিস্ট করে। আচ্ছা, ধন্যবাদ সাকিব। তো আসলে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারগুলো আমার মনে হয় বিশ্বাস এবং অবিশ্বাস দুইটারই লজিক থাকা উচিত, এবং আমার মনে হয় আমরা অদৃশ্য সবসময় চেষ্টা করি সেটা হচ্ছে প্রত্যেকটা ঘটনা যেন একটা বিশ্বাসের জায়গা অর্জন করে যুক্তিকতা দিয়ে, এবং আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা ঘটনা এবং প্রত্যেকটা সেন্স থেকে, প্রত্যেকটা রিলিজিয়ান সেন্স বলি, সাইকোলজিক্যাল সেন্স বলি, বা সাকিব যেটা বলছিল সায়েন্টিফিক সেন্স থেকে, তো প্রত্যেকটা ব্যাপার থেকে আসলে কিভাবে হতে পারে, বা এই ঘটনাগুলো আমরা যেগুলো শুনছি কিভাবে রিলেট করতে পারে, বা লজিকটা কোথায় থাকতে পারে বা আছে কিনা, এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি সবসময় ফুটিয়ে তোলার জন্য। তো আমি ঘটনাতে যাব, তবে তার আগে কিছু টেক্সট পড়ে নিব। আমাকে টেক্সট করেছে সাদিয়া পারভিন, আমাকে টেক্সট করেছে টিম অদৃশ্য, ইউ গাইজ আর গোয়িং ওয়েল। ধন্যবাদ আপনাকে। মাসুদ বনানী থেকে লিখেছে ওকে, থ্যাংক ইউ। রাব্বি মিরপুর থেকে লিখেছে হাই, আচ্ছা ঘুম আসছে না, তার উপর ভয়ের গল্প, যাব কোথায়? ওকে, থ্যাংক ইউ। শাউন আমাকে লিখেছে টিক্কাপাড়া থেকে, জাস্ট ভয় লাগছে, ইমার্জেন্সি ডোরটা কখন শুরু হবে? সম্ভবত SMS-টা করেছে সেই ইমার্জেন্সি ডোর শুরু হওয়ার আগে। আপনি যদি থেকে থাকেন আমাদের সঙ্গে তাহলে বুঝতে পারছেন অলরেডি শুরু হয়ে গিয়েছে, ইমার্জেন্সি ডোর চলছে। তানিমা রয়েছে কুষ্টিয়া থেকে লিখেছে খুব ভয় লাগছে। ধন্যবাদ। সুজন এলিফ্যান্ট রোড থেকে লিখেছে আমার সাথেও স্টোরি আছে, আপনার সাথে যে কোনো স্টোরি যদি থাকে যে কোনো সময় আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছে মনির মিরপুর থেকে লিখেছে ভয় পাচ্ছি তবুও শুনবো। ধন্যবাদ। হাসান আদাবার থেকে লিখেছে ওকে ধন্যবাদ। আলামিন আহমেদ আকাশ লিখেছে ওকে। আরও রয়েছে আমাদের সাথে জায়েন আদাবর থেকে আছে আমাদের সাথে। রাহুল মহাখালী থেকে লিখেছে ভাইয়া ভালো ছিল, ভিকটিম কোথায়? ভিকটিম আছে, ভিকটিমের সঙ্গে আমরা এখন যাব তার ঘটনা শুনতে। মুরাদ মিরপুর 11 থেকে লিখেছে আমাকে ভালো লাগছে আবার ভয় করছে। ধন্যবাদ আপনাকে। নাবিল ঢাকা থেকে লিখেছে আমাদের সঙ্গে আছে, সাকিবের কথাগুলো ভালো লাগছে, সে এমন কিছু আমাদেরকে লিখে পাঠিয়েছে। ধন্যবাদ। তাজিন আছে আদাবর থেকে, ফারজাদ অ্যান্ড সাকিব বেস্ট অফ লাক। ওকে, আমরা এখন আমাদের ভিকটিমের কাছে যাব। সে অলরেডি একবার বলে দিয়েছে, তারপরেও আমি আরও একবার রিকোয়েস্ট করছি তাকে শুরুতে তার নাম বলে তার ঘটনাটি শুরু করতে। ওকে, হ্যালো লিসনার্স, আমি ফাহিম, মিরপুর থেকে এসেছি। আমি আজকে রাতের এই শোয়ের ভিকটিম। তো আমি বেসিক্যালি এই ঘটনাটা বলার জন্য অ্যাট ফার্স্ট আমার এই জিনিসটা আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া প্রয়োজন যে এই ঘটনাটা বেসিক্যালি আমার ফ্যামিলির সাথে ঘটা। সো আমি যদি কিছু ডিটেল বলি দেন আপনারা এই জিনিসটা আরও বেশি ইজি আর স্মুথ ওয়েতে বুঝতে পারবেন। তো ঘটনাটা এরকম যে আমার ফ্যামিলি বেসিক্যালি নারায়ণগঞ্জে সেটেল ছিল দীর্ঘদিন ধরে। তো আমার বাবা দাদারা সেখানেই ব্যবসা করতেন, তারপর থেকে এই ব্যবসাটা শিফট হয়ে পুরান ঢাকার চকবাজারে চলে আসে। তো সেখানে নতুন করে ব্যবসার ব্যাপার স্যাপার শুরু হয়, দোকান নেওয়া হয়। তো যেটা হলো পরবর্তীতে আমাদের ওই নারায়ণগঞ্জ থেকে বাসাবাড়ি শিফট করে ঢাকার মোহাম্মদপুরে আমরা নিয়ে আসি। মোহাম্মদপুরে আমাদের এখানে একটা প্লট পেয়ে যাই, সেই প্লটটাতে আমরা বেসিক্যালি আমার বাবা দাদারা মিলে তো 5 তলা একটা বিল্ডিং করে। তো বিল্ডিং করে যেহেতু এই জিনিসটা আমার বলে নেওয়া প্রয়োজন সবার জ্ঞাতার্থে যে আমরা একটা বেশ বড় জয়েন্ট ফ্যামিলি ছিলাম। সো এই 5 তলায় বেসিক্যালি আমাদের আর কোনো ভাড়াটিয়া ছিল না, আমরা সবাই একসাথে, আমরা সব বাবা চাচা দাদা দাদি সবাই একসাথে পুরো বিল্ডিংটাতেই থাকতাম।
5তলায় ছিল আমাদের কিচেন প্লাস হচ্ছে যে মানে রান্নাঘরের যাবতীয় কাজকর্ম সারার জন্য সব জিনিসপত্র, আর ডাইনিংটাও বেসিক্যালি 5তলাতেই ছিল। সো ঘটনাটা শুরু হয় এভাবে যে যখন প্রতিদিন সকাল হইতো, সকাল হওয়ার পরপরই আমাদের বাসার সব লোকজন মানে যারা পুরুষ লোক ছিল তারা বের হয়ে যেত কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে। তো আমার দাদি উনি বাসায় সারাদিন একা একা বসে থাকতো। আর বেসিক্যালি দাদিকে সঙ্গ দেওয়ার জন্য, উনি একটু বয়স্ক মানুষ, ওনাকে সঙ্গ দেওয়ার জন্য আমাদের বাড়িতে 2টা কাজের লোকও ছিল, মেইড সার্ভেন্টস। তো যেটা হচ্ছে কি, তো রেগুলারলি যখন আমার দাদা, আমার বাবা সবাই ওনারা বের হয়ে যেত, আমি আচ্ছা বাই দ্য ওয়ে লিসেনার্সদের জ্ঞাতার্থে আমার আরেকটা জিনিস জানিয়ে দেওয়া প্রয়োজন যে এই ঘটনাটা 71-এর পরপর, যুদ্ধের পরপরই আসলে আমাদের বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজকর্ম হয়, এবং সবই টেকনোলজি তখন খুব একটা বেশি আপগ্রেডেড ছিল না, তো আপনারা বুঝতেই পারতেছেন। তো সেই সময়কার ঘটনা এটা। তো যেটা হলো, বাবা দাদারা বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে তখন একটা সময় ছিল যে মানে আমাদের বিল্ডিংটা যে লোকেশনে ছিল সেই লোকেশনটা বেশ মোটামুটি ঘুটঘুটে একটা অন্ধকার জায়গাটা। তো যখন 5তলা বিল্ডিংটা হলো, 5তলা বিল্ডিংটা হওয়ার পরে মানে বিষয়টা হচ্ছে যে আশেপাশের মানে সূর্যের আলো আসার ব্যবস্থাটা পুরোপুরি ব্লকেজ। সো নিচতলা, 2তলা, 3তলা মোটামুটি অন্ধকার থাকতো, আর উপরের ফ্লোরগুলিতে মোটামুটি ভেন্টিলেশন ভালোই ছিল। তো যেটা হলো যে ডেইলি বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বাড়ির পুরুষ লোকরা যখন বের হয়ে যেত, তো আমার দাদি খুব আপসেট হয়ে যেত। তো উনি বাস একটা কথাই বলতো বারবার যে তোরা যে যত দেরিতেই, যে যত দূরেই থাকিস না কেন, তাড়াতাড়ি জলদি বাসা চলে আসবে। তো ঠিক আছে, উনি বয়স্ক মানুষ, সারাদিন একা থাকে, তো উনি তো বিরক্ত হবেনি। তো একদিন, হ্যাঁ অবশ্যই, তো একদিন আমার দাদি সকালবেলা বাসা থেকে লোকজন বের হয়ে যাওয়ার সময় খুব বেশি মেজাজ গরম করা একটা অবস্থায় দেখাচ্ছে আর কি, উনি বেশ ডিস্টার্বড এমন একটা ব্যবস্থা। তো আমার চাচা সেদিন খুব একটা তড়িঘড়ি করে বাসা থেকে না বের হয়ে যে উনি দাদিকে জিজ্ঞেস করলো যে আম্মা কি সমস্যাটা, আপনি প্লিজ একটু খোলাসা করে বলেন সমস্যাটা কি। তো তখন উনি বলতেছে যে সমস্যাটা হচ্ছে যে এই তোরা যখন বাসা থেকে বের হয়ে যাস তখন সারাটা দিন আমি ঘরে থাকি একা, সেটা একটা কথা, আর ঘরের ভিতরে আমি চলাফেরা করতে পারি না, আমার একটা গা ছমছমে ব্যাপার স্যাপার থাকে। আর যেটা সবচাইতে মানে আজগুবি কথা আমার দাদা এবং আমার বাবার কাছে লাগলো যে উনি নাকি ঘরের ভিতরে হাঁটা চলার সময় একটা মানে উটকো একটা গন্ধ মানে পেয়ে থাকেন। তো গন্ধের বিষয়টা যখন বললো তখন আমার বাবা চাচারা ওনার একটু সিরিয়াসলি নিয়ে আমার দাদার কানে দিল যে আব্বা বিষয়টা তো এরকম, আম্মা তো এরকম ভয়টয় পায়, ঘরের ভিতর নাকি গন্ধ আসে। তখন আমার দাদা আর কি বললো যে এইগুলি বাজে কথা, তোমার আম্মার এসব কথা শুনে না। তো পাশে বাই দ্য ওয়ে পাশের প্লটটাতে একটা মসজিদ ছিল, বেশ বিখ্যাত মসজিদ, আমি মানে নামটা নাই বলি। তো মসজিদটা তখন ছিল 2তলা। তো 2তলা মসজিদ। তো আমার দাদার যেটা মানে যৌক্তিকতা ছিল যে এই বাড়িতে কোনো ধরনের মানে উদ্ভট কোনো ঘটনা বা এই জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা নাই, বিকজ ওই মসজিদে সারাদিন মানে মাদ্রাসার স্টুডেন্টরা পড়াশোনা করে, এখানে আল্লাহর কালাম রেগুলারলি পড়ানো চর্চা হচ্ছে, নামাজ পড়তেছে মানুষজন 5 ওয়াক্ত। সো এই বাড়ি টোটালি মানে রিস্ক ফ্রি, তো ভালো কথা। তো একদিন এরকম বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে মানে এই আমার দাদি বেশ কিছুক্ষণ বাসায় বসে থাকলো। তো যেটা হলো যে পরবর্তী ঘটনা যে কাহিনী টার্ন নিল অন্যভাবে। আমার বড় চাচা তখন রিসেন্ট বিয়ে করছেন। তো বিয়ে করার পরে বাড়িতে নতুন বউ, সবাই খুব মানে ইন্টারেস্ট নিয়ে তো মানে স্বাগতম জানানো বা এই নর্মাল রিচুয়াল, আমাদের বাঙালিদের নর্মাল রিচুয়াল। তো এগুলি হওয়ার পরে একদিন আমার দাদা এবং বাবা মিলে পুরান ঢাকা থেকে বেশ কিছু ইলিশ মাছ একসাথে করে নিয়ে আসলো। আচ্ছা, তো অনেক পরিমাণ ইলিশ মাছ। তো ইলিশ মাছ কাটাকাটি পর্যায়ে শেষ হওয়ার পরে 5তলায় আমি যেহেতু আগে বলেছি আপনাদের যে আমাদের ডাইনিং প্লাস কিচেন ছিল, তো সেখানে কাজকর্ম চলতেছে, রান্না বান্নার কাজকর্ম। তো কুইসিন যেটা রেডি করা হয়েছে সেটা হচ্ছে ওই মানে ইলিশ মাছ আর কি কাটাকুটির পরে একটা বোল, মানে স্টিলের বোল থাকে না যেখানে, তো ওই বোলের মধ্যে নিল।
তো সেখানে হলুদ মরিচ সবকিছু মানে একদম মাখানো অবস্থায় তো ভাজা করা হবে। আমার বড় চাচার ইলিশ মাছ ভাজা খাওয়ার খুব একটা শখ, মানে এই বাড়ির সবারই আমাদের মানে বংশানুক্রমিক ভাবে আমাদের এই জিনিসটা খুব ছিল, প্রচলিত একটা ব্যাপার স্যাপার। তো আমরা আবার ওই ঢাকাইয়া ব্যাপার স্যাপারে এরকম থাকে, তো সবাই এরকম ইলিশ মাছ খাবে, এই জন্য আমরা সবাই বসে আছি। তো যখনই ইলিশ মাছ ভাজার টাইমটা হলো, তো তেলে ছাড়ার আগে দিয়ে না হঠাৎ করে কিচেনের লাইট চলে গেল। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো যে ভাইয়া 71-এর পর এদেশের মানে যে বিদ্যুৎ ব্যবস্থা সেটা ছিল টোটালি একটা ডিজাস্টার। এটা আমরা সবাই মানে জানি, কম বেশি সবাই জানি। তো আর ওই মোহাম্মদপুর ওই এলাকা তখন খুবই আন্ডার ডেভেলপড, তো এটা খুব স্বাভাবিক। তো ঠিক আছে, মানে এটা চলে গেছে। আর যেহেতু রান্নাঘর পাশে হারিকেন আছে, আগুনের ব্যবস্থা আছে, সো কোনো প্রবলেম নাই। তো আমার চাচির ওই নতুন চাচি যে ওনার হাতেই কিন্তু ইলিশ মাছের বোলটা ছিল, আমার দাদির সামনে আরেকটা মাছের বোল ছিল। তো মেম্বার অনেকজন, আমরা কাজিন ভাই ব্রাদার, আমরা তো সবাই একসাথে, অনেক মাছের চাহিদা। তো যখন লাইটস চলে গেল, তারপরে তো হারিকেন জ্বালানোর মানে একটা টার্ন আসে। সেই সময়ে দেখা গেল কি, মানে হারিকেন জ্বালাতে জ্বালাতে হঠাৎ করে মানে উইথ দেয়ার আটার সারপ্রাইজেস তারা দেখলো কি মাছের বল কমপ্লিটলি খালি, একটাও নেই, একটা মাছও সেখানে ছিল না। আচ্ছা, ওকে, প্রত্যেকটা যে দুইটা ডিফারেন্ট বোলের মধ্যে মাছগুলি থাকার কথা ছিল সেখানে একটা ফোঁটাও মাছ নাই। তো এটা দেখার পরে না মানে তারা সেখানে আচমকা একটা মানে ব্যাপার ফিল করলো যে এটা কি হইলো। আমার দাদি প্রথম থেকে বিষয়টা টের পাইছে, কিন্তু আমার বড় চাচি কিন্তু এটা জানতো না। আমার চাচার বিয়ে হওয়ার পর থেকে আমার দাদি তখন ওই যখন নতুন বউ বাড়িতে আসলো তখন থেকে উনি বারবার চেঁচামেচি করতেছিল যে বাড়িতে ওনার যেহেতু একটু খটকা খটকা লাগে, তো নতুন বউ আসছে, সো কোনো না কোনো একটা স্টেপ নিতে। সো যেটা পূর্বের সমস্যা ছিল যে স্টেপ না নেওয়া কারণে এরকম একটা কিছু ঘটছে, এটা আমার দাদির মাথায় তখন খেলতেছে। আর আমার চাচি যেটা ভাবছে যে বিয়ে হয়েছে নতুন, হয়তোবা মানে বাসায় ওনার হাজবেন্ড কোনো না কোনো একটা ফাইজলামি করছে, ওনাকে ভয় দেখাইছে, মানে একটা কোয়াইট একটা ফানি বিষয় ওনার মাথায় খেলতেছে। তো উনি বললো যে আম্মা এটা তো কি, ও কি ফাইজলামি করতেছে কিনা। তখন উনি তারপরেও মনের সন্দেহটা কাটানোর জন্য আমার বড় চাচাকে ডাক দিলেন। আমার বড় চাচার নাম লিটন। আচ্ছা, তো লিটন চাচুকে ডাক দেওয়ার সময় মানে ডাক দিয়ে যেটা বুঝতে পারলো যে লিটন চাচু তখনও বাসায় আসে নাই। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে আমার চাচিকে খুব একটা বেশি আঁচ না দিয়ে দাদি আরেক দফা মাছ কাটাকাটি করে পরবর্তীতে হারিকেনের বাতিতেই মানে এই ডিশটা সার্ভ করলো। বাই দিস টাইম কারেন্ট চলে আসলো। তো খাবার দাবারের পর যখন সবাই মোটামুটি চিল একটা মুডে আছে, তো সে সময় উনি বললো, সবার অ্যাটেনশন গ্র্যাব করে বললো যে আসলে পুরা ঘটনাটা কি হয়েছে। ওনার এতদিনের মেজাজ মর্জির বদমেজাজের কারণটাও উনি আর কি মানে বললো। তো বলার পরে এই বিষয়টা এখন সবাই ডাইনিং টেবিলে বসে এই জিনিসটা মানে দে ওয়ার লাইক ওকে, মানে এখন কোনো না কোনো স্টেপ, একটা না একটা স্টেপ নিতেই হবে। মানে বিষয়টা মানে হঠাৎ করে ঘটনাটা ঘটার কারণে আর কি তারা সারপ্রাইজড হয়ে গেছিল, অ্যাস্টনিশিং একটা ব্যাপার স্যাপার। তো এই জাতীয় তারা কখনো ভাবে না যে এটা প্যারানর্মাল অর সামথিং লাইক দ্যাট, এটা তো বিড়ালও করতে পারে। কিন্তু পরবর্তীতে সবার মাথায় এটাও আসলো যে ভাই বিড়াল 5 তলা একটা বিল্ডিং এ কোত্থেকে আসবে কিচেন, এবং একসঙ্গে এতগুলো মাছ। হ্যাঁ, এতগুলো মাছ। আর এটা যে এরকম যে বিড়াল যদি খেয়ে যায় তাহলে তো টের পাওয়ার কথা, কোনো থালা বাসন মাটিতে পড়ে যাওয়ার কথা, কোনো ধরনের কোনো সাউন্ড ছাড়া এতগুলি মাছ কিভাবে খাওয়া হয়ে গেল। তো যাই হোক, আর বিড়াল যখন কোনো শব্দ শোনে অ্যাজ পার আই থিংক, এবং আমি যেটা দেখেছি দৌড় দেয় খুব স্পিডে, তখন আরেকটা বড় নয়েজ ক্রিয়েট হয়, এটা আপনারা হয়তো সবাই খেয়াল করছেন। তো যেটা হচ্ছে যে এর পরের ঘটনাটা এরকম যে আমার মেজো চাচা এরপর দিন মানে এই বিষয়টা আমলে নিয়ে বাসায় সবাইকে রাখলেন। বাসায় সবাইকে রাখার পরে উনি আমাদের ওই পাশের প্লটের ওই হুজুরকে, ইমাম হুজুরকে ডাক দিলেন যে হুজুর আপনি এসে একটু আমাদের বাসার ব্যবস্থাটা করে যান, তো বিষয়টা দেখে যান আসলে কি হচ্ছে। তো উনি বাড়ির গেট পর্যন্ত আসার পরে ইমাম সাহেব এক অন্যরকম মানে বিহেভ করা শুরু করলো। উনি মানে আসার কথা পাশের প্লটের মালিকের
বাড়িতে আসতে বলছে, উনি ভদ্রভাবে আসবে, কিন্তু উনি সেই মুহূর্তে বাড়ির গেটের সামনে এসে উনি ওনার মত পাল্টায় ফেলছে। উনি বলতেছে, দেখেন ভাই, মানে আমি আপনার বাড়িতে পরে আসবো, আজকে আমার পক্ষে বাড়িতে যাওয়া সম্ভব না। তো আমার চাচা এবং আমার বাবা দে ওয়ার লাইক, মানে কেন আপনি এত দূর এখান পর্যন্ত আসছেন, আমার বাড়িতে ঢুকতে সমস্যাটা কি? তো উনি বললেন যে উনি না, বেশ মানে খুব মানে অস্বস্তিকর একটা অবস্থা মানে বোঝাইতে লাগলেন যে উনি যাবেন না। সো ওনাকে পেরাপেরি করলেন না, পেরাপেরি না করে আমার বাবা এবং ওনাকে না যাওয়ার কিছু কারণগুলো উনি দেখাচ্ছিলেন। হ্যাঁ দেখাচ্ছিলেন, মানে কারণ দেখাচ্ছিলেন এরকম যে ভাই মানে আমার শরীর খারাপ বা এই জাতীয়, মানে উনি যদি মেন্টালি ডিস্টার্বড হন, একটা মানুষ যদি মেন্টালি ডিস্টার্বড হয় কোনো কাজের প্রতি, তো সে যেরকম একটা অনুভূতি করবে না, মানে এক্সপ্রেশন দেখাবে না যে আমি যাব না, আমি এটা করব না, এই অনেকটা এরকম। তো উনি যাবেন না বাসায়। তো ফাইনালি ইটস ওকে, উনি যাবেন না। আমার বাবা চাচারা খুব মানে ডিসগাস্টেড হলেন যে বাড়ির কাছে এসে উনি কেন মত ফিরাই দিলেন। তো এখন যেটা ঝামেলা হয়েছে, এর মধ্যে ঘটনা আরেকটা ঘটছে। সেটা হচ্ছে কি, আমাদের বাড়ির কল পাট ছিল তখনকার সময়। তখন আমি যেটা বললাম যে মানে টেকনোলজি ভালো ছিল না, ঠিক আছে, আর সবকিছু মানে এই যে স্যানিটেশন যে সিস্টেম, ওইটা সেই মেইন স্ট্রিম ওল্ড স্কুল স্যানিটেশন সিস্টেমই ছিল। সো কলপার বলে ওই কনসেপ্টটা, দেশ গ্রামের ওই কনসেপ্টটা তখনও ঢাকা শহরে রয়ে গেছে। তো কলপারে মাঝে মধ্যে এরকম দেখতো কাজের লোকেরা ওই থালা বাসন ধুইতে গেলে দেখতো কি ওই গরু মহিষের ওই যে পায়ের নলি থাকে না, নলি তো বলেন, রাইট? ঠিক আছে, তো ওই নলি ওইখানে পড়ে আছে। সো এটা কিভাবে সম্ভব, মানে এত বড় বড় পায়ের নলি আর একদম কাটা, মানে চামড়া ছিলানো এরকম নলি ওইখানে পাওয়া যাচ্ছে, রক্ত মাখা। এটা এর আশেপাশে কোনো কষাইয়ের দোকানও নাই, আর কোনো মানে গার্বেজ টিনও নাই যেখান থেকে কুকুর বিড়াল এসে টান দিবে। তো এটা দেখে প্রায় বাসার অনেক মানুষজন ভয় পেত। সো যে ধরনের ঘটনার আশঙ্কা হয় রিয়েলি, সেই জিনিসটা আরেকটু বেশি এক্সেসিভ লেভেলে উঠে গেল। তো এই জিনিসটা দ্বিতীয় দফায় নোটিস করার পর আমার বাড়ির লোকজন তারা এবার হুজুরকে যে শক্ত করে ধরছে যে হুজুর আপনার আসতে হবে, এখানে আর কোনো গতি নেই, মানে সিচুয়েশনটা ডিটেরিওরেট করতেছে। তো উনি আসছে এই দফায়, এসে উনি বলল কি যে আমি আসছি এখানে, আমার সাথে কিছু লোকজন আসছে। তো ওনার সাথে বেশ কিছু লোকজন আসলো। তো উনি আসার পর বেশ কিছু একটা লিস্ট দিল, একটা ফর্দ দিল। ওই ফর্দতে উনি যেটা মানে কিছু রশি, তারপর যেটা আমার যদ্দূর আমার মনে পড়ে রশি, ওই আতর, সুগন্ধি বা এই জাতীয় কিছু, তো এরকম বেশ কিছু মানে রিলিজিয়াস স্টাফ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইখানে রাখতে বললো। তো রাখার পরে উনি অ্যাজ ইউজুয়াল মানে ওনার রিচুয়ালের কাজকর্ম শুরু করলো। তো উনি ওনার এই প্রসিজার বেশ কিছুক্ষণ চালানোর পরে যেটা উনি আমাদের কনফার্ম করলো যে ভাই আসলে এই বাড়িতে আমি মানে লাস্ট ডেতে আসার জন্য কোনো চেষ্টা একদমই করিনি। সেটার কারণ হচ্ছে যে যখনই আমি আপনার বাসার সামনে আসছি, আমি দেখছি যে আপনাদের গেটের উপর যে বড় প্যাসেজটা থাকে, মানে বিল্ডিং এর যে কার্নিশ থেকে গেটের যে দূরত্ব, ওইখানে একটা বেশ নোংরা একটা জিনিস বসেছে, জিনিসটা অবয়বটা খুব খারাপ। তো এই ঘটনা ঘটার পরে উনি মানে তখন একে একে মানে প্রবলেমগুলি বলতে লাগলো। এই প্রবলেমের মধ্যে আমার দাদা একটা ঘটনা বললো যেটা উনি এর আগে কখনোই বলেন নাই। আচ্ছা, সেটা হচ্ছে কি, এখানে কাহিনীটা আরেক দিকে টার্ন নিচ্ছে। সেটা হচ্ছে যে আমার দাদা নাকি একদিন নামাজ পড়তে যাওয়ার সময়, মানে যেদিন ইলিশ মাছের ঘটনাটা ভাইয়া, সেদিন নাকি উনি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছেন। উঠে উনি দেখছেন কি অজু করার সময় মানে উনি একটা বাজে গন্ধ পাচ্ছিল, এবং এই গন্ধটা লিটারালি মাছের আষ্টে গন্ধ টাইপের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো উনি যখন নামাজের ওই জায়নামাজে বসছে, তো সালাম ফিরায় উনি দেখে কি ওনার ঠিক ডান দিকে মানে একটা বিশ্রী একটা প্রাণী, মানে বেশ লোমশ একটা প্রাণী, যেটা দেখলে বোঝা যায়, মানে লোমশ একটু দূরে থাকলে হোক কাছে থাকলে মানে খালি চোখে উনি বুঝতে পারতেছে যে একটা লোমশ প্রাণী, এবং এটার বেশ বড়, এবং এটার গন্ধটা ওনার নাকে লাগতেছে। আচ্ছা, তো প্রাণীটার স্পষ্টতা কতটুকু ছিল, মানে আলো স্পষ্টতা? এটার বিষয়টা আমি আগে মানে এটা হচ্ছে কি একটা শ্যাডোর মতো পড়ছে, কিন্তু ঠিক এটা এক্স্যাক্টলি শ্যাডো না, জিনিসটা বেশ লোমশ আমার দাদার ভাষ্য মতে, এবং এটার মানে সাইজটা মোটামুটি একটা মডারেট সাইজের একটা প্রাণী। যেটা আমার দাদার মেইন কনসার্নটা ছিল, এই প্রাণীটা ছিল বেশ মানে গন্ধপূর্ণ, বেশ ব্যাড স্মেল ছিল এটার গায়ে। তো
এরপরে এই ঘটনা উনি বলল, আমার দাদি বেশ কিছু ঘটনা বলল, তার মধ্যে একটা বলল যে উনি নাকি প্রায় স্বপ্নে দেখতেন, ওই হুজুর তো বসে আছে সবার ইন্টারভিউ করতেছে, তো উনি বললেন যে উনি রাতের বেলা মাঝে মধ্যে স্বপ্নে দেখতেন এই বিল্ডিং এ আসার পর যে ওনার বাড়ির সামনে, মানে আমাদের বাড়ির সামনে অনেক মানুষ জমায় এবং মানে সবাই আহাজারি করতেছে। আচ্ছা আচ্ছা, আহাজারি করতেছে, মানে ইট ওয়াজ লাইক ইফ সামবডি ডাইস মানে অ্যাট ইউর হোম, যে আমাদের বাড়িতে বা কেউ যদি মারা যেয়ে থাকে তাহলে মানুষজন যে আহাজারি করে রিঅ্যাক্ট করে, হ্যাঁ রিঅ্যাকশনটা আমাদের একটা মানুষের মৃত্যুর পর ডিয়ারেস্ট ওয়ান কেউ যদি মারা যায় তাহলে এই রিঅ্যাকশনটা দেখলো, এটা নাকি উনি প্রায় দেখতো। তো এরকম ইন্টারভিউর পর্ব শেষে উনি ওনার মানে উনি রীতি রেওয়াজ অনুযায়ী বেশ কিছু কাজ করলেন, এটা ঠিক আমি মানে আমার খেয়াল নাই। সো এই ঘটনা হওয়ার পরে উনি বেশ বাড়িতে পান দেয়া, যেটাকে বলে মানে নর্মাল কথা বান দেওয়া, বন্ধ দেওয়া, এগুলি দিয়ে টিয়ে গেল। এবং ওনার যে কথা ছিল যে এ বাড়িতে অবশ্যই এবং অবশ্যই প্রত্যেকটা মানুষ পাক সাফ থাকতে হবে, হ্যাঁ পাক পবিত্র থাকতে হবে এবং বাসাবাড়ি সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো পরিচ্ছন্নতাকে কোনোভাবে না পাকি কিছু আসা যাবে না। তো এই ঘটনা হওয়ার পরে যেটা হলো যে ঠিক আছে, বাড়ির সবাই এই কথাটা মানা শুরু করলো। তো এটা বেশ কিছুদিন যাবত আমাদের বাড়িতে আর কোনো ধরনের ঝামেলা হইতেছে না। তো হুজুর যাওয়ার আগে আরেকটা কথা বলে গেছিল যে কলপারের যে ব্যাপারটা, কলপারের এখানে কেউ যদি যায় রাতের বেলা তাহলে একা যেতে না যায়, কেননা মানে স্বাভাবিকভাবে বড় বড় গরুর পায়া, ঠিক আছে, মহিষের পায়া, এগুলি তো কোনো পাখি, নর্মাল চিল পাখিও কখনো এত বড় পায়া মানে করে নিয়ে আসতে পারবে না, এখানে একটা সমস্যা আছে। সো এই ঘটনাটাও শুনলো। তো শোনার পরে এখন পরবর্তী স্টেপ যেটা, বেশ কিছুদিন যাবত কোনো ধরনের ঝামেলা হচ্ছে না। আচ্ছা, আমি ছোট্ট একটু ইন্টারাপ্ট করি। তো বেশ কিছুদিন পরে আবার একটা নতুন ঘটনার জন্ম হয়। তো আমরা সেই ঘটনায় যাব, তবে আপনার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আমরা একটু বিরতিতে যাব, তবে তার আগে কিছু SMS পড়বো। আপনাকে জানাবো কিভাবে SMS করবেন। সেলফোন থেকে SMS অপশনে গিয়ে টাইপ করবেন EFM স্পেস নেম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, আর সেন্ড করবেন 7171 এই নম্বরে। আর আপনি যদি চান আপনার যে কোনো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে, ডেফিনেটলি পারবেন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে www.odrisho.efm98.4@gmail.com। আমি স্পেলিংটা একটু বলবো, ODRISSHOEFM98.4@gmail.com। আপনি চাইলে ফেসবুকে আমার সাথে জয়েন করতে পারেন, www.facebook.com/radio71FM98.4। স্পেলিংটা বলবো RADIOEKATTOREFM98.4। এদিকে SMS করেছে আমাকে রাকিব, বার্থডে থেকে লিখেছে লটস অফ ইনফো ইন আ প্লেট, গুড গোয়িং, থ্যাংক ইউ সো মাচ। স্বর্ণা আছে উত্তরা থেকে, সায়েন্টিফিক এক্সপ্লেনেশনের জন্য সাকিব ভাইকে থ্যাঙ্কস। ওকে, জুনায়েদ যাত্রাবাড়ি থেকে লিখেছে সাকিব ভাই এক্সপ্লেনেশনগুলো ভালো লেগেছে, থ্যাংক ইউ আপনাকে। শাকিল আগারগা থেকে লিখেছে এক্সপ্লেনেশনগুলো ভালো লেগেছে। ওকে, জসিম রয়েছে আমাদের সাথে, লিখেছে আনসার একাডেমি থেকে অনেক অনেক ভয় পাচ্ছি তবুও ভালো লাগছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অদৃশ্য টিম। ধন্যবাদ এবং আপনাকেও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। EFM, আচ্ছা বৃষ্টি লিখেছে মুগদা থেকে মেবি, ইয়েস ফাইনালি উই গট সামথিং রিলায়েবল, ওয়াও ফারজাদ ভাই আপনার কথাগুলো খুব ভালো লেগেছে, অ্যান্ড সাকিব ভাই ইজ অসম, আমার প্রত্যেকটা ঘটনাগুলোই খুব বিশ্বাস হচ্ছে, থ্যাংকস আ লট অদৃশ্য, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। আর জাকারিয়া মানিকগঞ্জ থেকে লিখেছে ভাইয়া অনলাইনে শুনছি অনেক কষ্ট করে, খুবই ভয় লাগছে। আপনাকে কষ্ট করে শোনার জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের সঙ্গে রয়েছেন এই জন্য আরও একবার ধন্যবাদ। রোজ গাজীপুর থেকে লিখেছে অনেকদিন পর ভালো শো শুনছি, ক্যারি অন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্ট করতে থাকুন, শুনতে থাকুন রেডিও 71। ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরছি কিছুক্ষণ পর। আরও একবার আপনাকে স্বাগতম। সবসময় শুনছেন রেডিও 71 FM 98.4। ঘড়িতে সময় এই মুহূর্তে 2:02। আর চলছে অদৃশ্য রেডিও 71 শনিবারের স্পেশাল ভৌতিক আয়োজন। আমরা ছিলাম একটা ঘটনাতে, আমাদের সঙ্গে গেস্ট রয়েছে, তার কাছে আমরা যাব, তার কাছ থেকে ঘটনা শুনবো। তবে তার আগে আমরা যদি শুরু করে ফেলেছি অলরেডি, তো আমরা এখন ঘটনায় যাচ্ছি আমাদের গেস্টের কাছে। তো আপনার সঙ্গে পরবর্তীতে যেটা আপনি বলছিলেন আর কি, ঘটনার যে বাকি অংশটুকু, পরে কি ঘটলো? তারপর যেটা হলো যে এই বেশ কিছুদিন যাবত মানে আর কি
পরে একটা সার্টেন টাইম আমাদের বাড়িতে আর কোনো ধরনের কোনো অকারেন্স বা কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে নাই যেটা আর কি আমরা বলতে পারবো যে হ্যাঁ মানে ইট ওয়াজ কাইন্ড অফ স্ক্যারি, ঠিক আছে, এরকম কিছু ধরনের কিছু হয় নাই। সো মানে এভরিথিং ওয়াজ নর্মাল। তো একটা সার্টেন টাইম পরে কি 1 বছর পরে আমার চাচাতো ভাইয়ের একটা মানে ছেলে জন্ম নিল। তো বাড়িতে ওই ছেলেটা খুব আদরের, আমাদের মানে আমার ছোট কাজিন, তো সবার খুব আদরের ছিল। তো যেটা হচ্ছে কি ওই বাচ্চাটা আমাদের বাড়ির 3 তলায়, বাড়ির 3 তলা, আমি আপনাদের হয়তো বা বলছি যে 4 তলা 5 তলা, এটা তখন মানে ওই জায়গাটাতে শুধুমাত্র আর কি ভালো ভেন্টিলেশন হতো। 2 তলা 3 তলা নিচতলা এটা ছিল টোটালি একদম খুব ডার্ক। তো এটা একটা মানে শ্যালো প্লেসের মতো একটা মানে আমেজ ছিল। এমনি তো দিনের বেলা যেটা হচ্ছে কি আমরা যেটা এক্সপিরিয়েন্স করতাম, আশেপাশে গাছ থাকার কারণে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ আসতো, মানে এটা থাকে। হ্যাঁ হ্যাঁ, ইট ওয়াজন্ট মানে আমি কি বলবো যে এটা খুব একটা কোনো ডার্টি স্মেল না, মানে মানে পাতার গন্ধ, গাছের ন্যাচারাল, একটা ন্যাচারাল একটা শ্যালো স্মেল, বাট উই ওয়ার লাইক ওকে উইথ দ্যাট, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে কি এই কয়েকদিন পর আমার ওই ছোট কাজিনটা আস্তে আস্তে মানে হাঁটা শিখলো, কিন্তু স্টিল মানে ওই মানে হাঁটতে শিখলেও ছোট ছোট অল্প অল্প কথা বলতে শিখলেও তো বাচ্চাদের টোটালি যে সেন্সটা, হ্যাঁ টোটাল যে ক্যাজুয়াল সেন্সটা বা সিভিক সেন্স সেটা তো জন্মায়নি। সো এই বাচ্চাটা করছে কি একদিন মানে মিস্টেকেনলি মানে টয়লেট করে দিছে 3 তলার এই জায়গাটাতে। আপনাদেরকে বলে রাখা ভালো, আমাদের বাড়ির নিচতলা 3 তলা আর 5 তলা, 5 তলাতে স্পেশালি বেশ কয়েকটা বান দেওয়া হয়েছিল। হুজুর এসে সেখানে মানে দোয়া দুরুদ পড়ে মানে ফাইনালি অনেক ধরনের রীতি রেওয়াজ কমপ্লিট করছে ওই জায়গাটাতে। তো 3 তলা 1 তলা এই সাইডগুলি ভালনারেবল ছিল। আমার দাদা দাদির বেডরুমটাও ছিল 3 তলায়। সো যখন এই হুজুর আগে যেহেতু বলছে যে কোনো ধরনের নাপাকি সহ্য হবে না এ বাড়িতে, সো এই ছোট বাচ্চাটা যে টয়লেট করে দিল না, তো অবভিয়াসলি ওই বন্ডটা যে ওই যে ওই স্ট্রেংথটা, ওই জায়গার পার্টিকুলার স্ট্রেংথটা তো নষ্ট হয়ে গেল কিছু সময়ের জন্য। সো আমাদের যে হোমমেড সে তো মানে সেন্স তো তার অত ভালো ছিল না স্বাভাবিক, তো সে ওই জায়গাটা নর্মালি পরিষ্কার করে ফেলছে, বাড়িতে কাউকে কিছু বলে নাই। তো যেটা হয়েছে যে পরবর্তীতে এই পুরা ঘটনাটা হয়ে যাওয়ার পরে বাড়িতে আরো বেশ কিছু ধরনের নতুন করে আবার উপদ্রব দেখা গেল। তো এইবারের দেখা যাওয়ার ইয়েটা হচ্ছে কি, এটা হইলো এবার আমার বাবার সাথে। আমার বাবা যে রুমটাতে ঘুমাইতো সেই রুমটা মানে সেই রুম থেকে আর কি অন্য রুমে যাইতে হলে মানে একটা প্যাসেজ পার করে যেতে হইতো। হ্যাঁ, তো ওই মানে ওই প্যাসেজটা পার হয়ে তার অপোজিটেই ছিল ওয়াশরুমটা। সেই ওয়াশরুমে যখন উনি রাতের বেলা যাইতো, ওনার মনে হইতো কি যে ওই ফ্লোরে, বাই দ্য ওয়ে আমি বলিনি, ওই ফ্লোরে আর কেউ আমার বাবা মা ছাড়া আর কেউ থাকতো না। বাবা মার রুমটা ছিল একটু বেশ ভিতরে, আর প্যাসেজ পার হয়ে মাঝখানে একটা ড্রয়িং ডাইনিং স্পেস মানে ড্রয়িং রুমের স্পেস, আর আরেক পাশে হচ্ছে একটা ওয়াশরুম। তো আমার বাবার যখনই রাতের বেলা মানে ওয়াশরুমে যাইতো, তো তখন মনে হইতো কি বাইরে থেকে কেউ হেঁটে যাচ্ছে, থপথপানি একটা সাউন্ড হইতো। আর এটা বলে রাখি যে ওই ওয়াশরুমের যে ডোরটা ছিল উডেন ডোর, ওই ডোরের বেশ কিছুটা অংশ নিচ দিক দিয়ে ওই ঘুনে খেয়ে ফেলছে। সো ঘুনে খেয়ে ফেলার কারণে ওই জায়গাটা একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে। সো উনি যখন মানে ওয়াশরুমে থাকতো, তো উনি খেয়াল করতে পারতো যে নিচে কেউ একজন থপথপ একটা মাংসল পা যদি মানে হেঁটে যায়, তো এরকম থপথপানি সাউন্ড হয়। পায়ের ঠিক এক্সাক্ট শেপটা বোঝা যেত না, তবে যেটা মোস্ট স্ক্যারিয়েস্ট পার্ট সেটা হচ্ছে যে উনি বুঝতে পারছে যে ওই সামান্য ওই হোলটা থেকে যে এই পাটা সামনের দিকে যাচ্ছে, মানে ডোর স্পেসের সামনের দিকে যাচ্ছে, কিন্তু পাটার মুভমেন্ট পিছনে। আচ্ছা আচ্ছা, তার মানে বিষয়টা মানে আমার বাবা যেটা বলছে যে আমরা সামনের দিকে আমাদের টো টিপ গুলি দিয়ে হাঁটি, এটার ইয়েটা ছিল পিছনে, পুরো উল্টো ছিল। হ্যাঁ উল্টো, ঠিক আছে।
সো এটা লিটারেলি মানে একটা মানে গা শিরশিরে ব্যাপার লাগলো তার কাছে অবশ্যই। সো আর বেসিক্যালি ওই ছায়াটা পড়তো, হ্যাঁ। তো এরকম একদিন আমার বাবাও রাতের বেলা এরকম মানে একটা উটকো একটা বাজে গন্ধ পায় রুমের মধ্যে, হ্যাঁ, মানে আশেপাশে। তো এই বাজে গন্ধ পাওয়ার বিষয়টা কি, যখন এই গন্ধটা শুরু হইতো রুমের আশপাশের এনভায়রনমেন্ট বেশ এবং বেশ হট, ঠিক আছে, হয়ে যেত রুমের, হ্যাঁ, মানুষজনের আব্বা আম্মার মানে রেসপাইরেশনে মানে সিস্টেমটা ব্যাঘাত হয়ে যেত, একদম সাফোকেশন প্রচুর। সো এই টাইপের ব্যাপার স্যাপার তখন ঘটা লাগলো খুব। সো অবভিয়াসলি মানে তখনও মানে যদ্দূর মানে ওনারা জানেন না যে ওই আমার ছোট কাজিনটার কথা, বড় চাচার বাচ্চাটার কথা। তো এই ঘটনা যখন আবার এই জাতীয় উপদ্রব শুরু হলো, তখন একদিন আমাদের ওই হোমমেড উনি বলে বসলো যে কি বলে, ভাই বাসায় তো এরকম আসলে আপনাদের এখানে হইতেছে, আমি তো আপনাদেরকে বলি নাই, ওই বাবু তো এরকম স্টেয়ার কেসে এই টয়লেট করে দিছে। তো এই ঘটনা শোনার পরে আমার বাবার লিটারেলি মানে দুয়ে চার মিলে ফেলছে যে আসলে ঘটনাটা কি। সেকেন্ড টাইম এরপরে হুজুর আনাআনি করার আরেকটা প্রক্রিয়া হলো, হুজুর এবারও এসে ওই আগের মতোই ওই যে মোমবাতি, তারপর ওই যে ওই কি বলে ওই যে সুগন্ধি যেটা, হ্যাঁ, ওই আতর টাইপের ব্যাপার স্যাপার, রশি টসি, এই জাতীয় মানে রেওয়াজ রিচুয়াল অনুযায়ী যেসব কাজ করা দরকার সেগুলি করে কমপ্লিট করছে, আরেক দফা বান দিল। আচ্ছা, তো এখন কিউরিয়াসনেসটা আমাদের মানে বাসায় এরকম আকারে গ্রো করলো যে তারা অ্যাকচুয়ালি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা ঘাটানো শুরু করলো যে ওয়াই অল দিস ইভেন্টস আর অ্যাকচুয়ালি হ্যাপনিং, ঠিক আছে, ব্যাপারটা কিভাবে উত্তরানো যায়, হ্যাঁ উত্তরানো যায়, মানে এটার পার্মানেন্ট একটা প্রতিরোধ, হ্যাঁ, একটা রিমেডি চাচ্ছিল। সো হিস্ট্রি ঘাটানো শুরু করলো যে আসলে কি শুরু হয়েছে। এবং এর পরের যে ঘটনা সেটা মোটামুটি বান দেওয়ার পরে এই ঘটনাগুলো আরেক দফা থেমে গেছে। এখন তারা নতুন করে আমার বাড়ির লোকজন শক্তি সঞ্চার করে তারা মানে মাঠে নামছে যে আসলে কেন এইগুলি হচ্ছে বা হইতো। তো এই ঘটনার পিছনে যাওয়ার পরে ভূমির যে তফসিল অফিস থাকে, তফসিল অফিস থেকে বিভিন্ন লোকজনের সাথে সেখানকার কর্মকর্তাদের সাথে বেশ কিছু মানে কনসাল্টিং কাজকর্ম শেষে মানে তারা বেশ কিছু ইনফো জোগাড় করলো। যে ইনফোটা ছিল এরকম যে এটা ব্রিটিশ গভর্নমেন্ট যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে মানে এই সাবকন্টিনেন্টে যখন সেটেল হয়ে গেল, তো তারা এই জমি বেসিক্যালি ইজারা দিছিল, ইজারা দিছিল এক পাকিস্তানি লোকের কাছে। সো ইজারা কমপ্লিট হওয়ার পরে যখন ব্রিটিশ এম্পায়ার মানে এই রিজিয়ন থেকে টার্মিনেটেড হয়ে যায়, পাকিস্তানি ওনার ওইটার মালিক হয়ে যায়। আচ্ছা, মানে এটা কনস্টিটিউশনের নিয়ম হয়তো বা কিছু একটা। তো পাকিস্তানি ওই ভদ্রলোক মালিক হয়ে যাওয়ার পরে উনি এই প্লটটাতে না মানে একজন লোককে ভাড়া দিছিল একতলা বাড়ি করে, একতলা বাড়ির একটা নর্মাল একটা ফাউন্ডেশন করে বেশ কিছু লোকদেরকে বাড়ি দিছিল। এই লোকগুলি সম্বন্ধেও ওই মানে আশেপাশের এলাকার মানুষজন বেশ কিছু কমপ্লেন দেওয়া শুরু করছে। এই লোকগুলির ব্যাপারে কমপ্লেন হচ্ছে এরকম, আশেপাশের যে নেইবারহুড তাদের কমপ্লেন ছিল এরকম যে এনারা নাকি ঘরের ভিতরে মানে কি সব মানে উল্টাপাল্টা মানে মানে ছাগল মহিষ মানে গরু টরু এগুলির বডি পার্টস, তারপরে ওই হাড্ডি গুড্ডি, হ্যাঁ, কাটা মাথা নিয়ে এসে এরা জানি কি করে। তো মানে আমরা অবভিয়াসলি বুঝতে পারতেছি যে এটা অবভিয়াসলি উইচ ক্রাফট, মানে কালো জাদু, ঠিক আছে, জাদুটনার ব্যাপার স্যাপার, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকের এইসব ব্যাপার স্যাপার তারা করতো। তো নেইবারহুড থেকে যখন কমপ্লেন আসছে যে এই সব ব্যাপার স্যাপার তারা রাতের বেলা এরকম ইয়ে করে, আবার মাঝে মধ্যে হয় কি মানে ওই বাড়িতে মানে ওরা বাসার সামনে মশাল জ্বালায় রাখতো। তো মশাল জ্বালায় রাখার এই ঘটনাটা হয়তো বা কখনোই বের হইতো না, কিন্তু এই ঘটনাটা লিক হয়েছে এভাবে যে একদিন ওই বাড়ি থেকে বেশ দুইজন মহিলা নাকি মানে কি বলে মানে উদ্ভট ড্রেস টেস পরে তারা বাড়ির সামনে মশাল জ্বালাইছে, মানে টর্চ জ্বালাইছে। মশাল জ্বালানোর পরে বাড়ির এখানে মানে ধোয়া দিয়ে আশপাশ ভরে গেছে, ধোয়া আবার নাকি মানে বেশ ইনটক্সিকেটিং একটা ব্যাপার স্যাপার আশেপাশে। তো আশেপাশের লোকজন অতিষ্ঠ হয়ে যখন ওই পাকিস্তানি ভদ্রলোককে কমপ্লেন করছে, এনারা এই বাড়ি থেকে পাকিস্তানি ভদ্রলোক এই লোকজনকে উঠাই দিছে নোটিশ করে, মানে যে আপনারা উঠে যান। তো পাকিস্তানি ভদ্রলোক
যে সময় পর্যন্ত এই বাড়িতে নিজে এভাবে রেখে দিছে, তারপরে অ্যাকচুয়ালি ওই লিবারেশন পিরিয়ড আসতে থাকে। আচ্ছা, তো এটা মেবি 68 কি 70-র দিকে একটা একদল বেকারির মানুষজনদেরকে এই বাড়িটা ভাড়া দেওয়া হয়। তো বেকারিতে ভাড়া দেওয়ার পরে বেশ কিছুদিন দে ওয়ার লাইক ওকে, ঠিক আছে, সব প্রোডাকশন ঠিক আছে, সেলস ঠিক আছে। হঠাৎ করে একদিন এই বেকারিতে সন্ধ্যাবেলা লাগে আগুন। আচ্ছা, তো সন্ধ্যাবেলা আগুন লাগাতে আগুনের এই ডেন্সিটিটা এত ডেসপারেটলি চারিদিকে স্প্রেড আউট হয়, ওই মানে ইয়ের বেকারির মালিক সহ 8 জন লেবার মারা যায়। আচ্ছা, হ্যাঁ, জীবিত অবস্থায় দগ্ধ অন দ্য স্পট, ঠিক আছে। এটার পরবর্তীতে উদ্ঘাটন করা সম্ভব হয়েছে? হ্যাঁ, সম্ভব হয়ে গেছে যে মানে ওইখানকার ওনারা মারা গেছে। তো এখন পার্মানেন্টলি এই জায়গাটা এখন কি করবে, পাকিস্তানি ওই লোক দেশ স্বাধীন হওয়ার আগে আগে মানে এই জায়গাটা মানে ওই লিবারেশনের পরে উনি যখন মাইগ্রেশন করে চলে যাবে তখন আমার দাদাদের কাছে বিক্রি করে গেছে। সো এখন আমরা যে প্রবলেমটা ফেস করতেছি যে টিল নাও আমাদের বাড়িতে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে, মানে বিল্ডিং করার পর পরবর্তী বান টান দেওয়ার পরে, কিন্তু এই বাড়িতে না ছোটখাটো ঘটনা হয়। আর নেইবারহুডে এই জিনিসটা এতটাই মানে স্প্রেড আউট হয়ে গেছে, এতটা থিক এটা মানে স্প্রেড আউটের এই ক্লাউডটা, যে আর এখন নতুন করে কোনো কাস্টমার আমরা মানে নিতে পারতেছি না যে এই জায়গাটা যে সেল করব, বিকজ এটা একদম লিটারালি আমাদের মানে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। রাইট। তো নেইবারহুডে এই জিনিসটা ঝামেলা গেছে। তো অ্যাকচুয়ালি ভাইয়া এরপরে আর কোনো ধরনের ইম্পর্টেন্ট এমন কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু নাই। সো এটাই ছিল আমার কাহিনী। সো মানে আমি দর্শকদেরকে অ্যাকচুয়ালি লিসেনারদেরকে অ্যাগেইন থ্যাংক ইউ জানাচ্ছি যে এতক্ষণ মানে কন্টিনিউয়াসলি পেশেন্টলি আমার ইভেন্টটা শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আসলে আমরা আমাদের ইমার্জেন্সি ডোর এই সেগমেন্টটা করেছি, যেভাবে সাজিয়েছি আমাদের কনসেপ্টে এরকম, একজন ভিকটিম থাকবে, তার প্রবলেমগুলো শেয়ার করবে, তারপরে সেটা নিয়ে আমাদের একটা আলোচনা হবে। তো আজকে আমি সরি বলতে হচ্ছে আমাকে, আজকে ইনভেস্টিগেশন টিম চলে গিয়েছে, তারা ইনভেস্টিগেট করতে গিয়েছে অলরেডি। তো ইনভেস্টিগেশন টিমের একটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি অদৃশ্য টিম রেডিও ৭১-এ প্রত্যেক মাসে একটা করে ভিডিও ফুটেজ আপলোড করব, যেটা হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করে যেটা পাবো সেটা আপলোড করা হবে। আপনারা উপভোগ করবেন আশা করি, এবং আপনাদের জন্য রেডিও ৭১-এর পক্ষ থেকে এবং অদৃশ্যের পক্ষ থেকে এটা গিফট থাকবে। আর আপনারা যে কোনো সময় আমাদের সাথে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আমাদের সাথে আপনাদের ঘটনা শেয়ার করতে হলে আপনারা মেইল করতে পারেন। আর ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে www.odrisho.efm98.4@gmail.com। আমি স্পেলিংটা বলবো, ODRISSHOEFM98.4@gmail.com। আর যদি চান আপনি ফেসবুকেও আমাদের সাথে অ্যাড হতে পারেন, www.facebook.com/radio71FM98.4 RADIAEKATTOR FM 98.4। এখানে অনেক ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন রেডিও ৭১ FM ৯৮.৪। শুভরাত্রি জানাচ্ছি সবাইকে। শুনছেন রেডিও ৭১ FM ৯৮.৪ এবং ঘড়িতে সময় এই মুহূর্তে 2:18। কিছু টেকনিক্যাল গোলযোগের জন্য দুঃখিত, কিছুক্ষণ আমাদের ট্রান্সমিশন সামহাও অফ ছিল। সঙ্গত কারণে আমি কারণটা বলছি না। সবসময় শুনতে থাকবেন রেডিও ৭১ FM ৯৮.৪। এবং আজকে আমাদের যে ভিকটিম ছিল, যে অতিথি আমাদের সঙ্গে, তার গল্পগুলো শেয়ার করেছেন এবং তার ঘটনাগুলো শেয়ার করেছেন আমাদের সঙ্গে। আমরা সেগুলোর সলিউশন সবসময় দেই অদৃশ্য টিমে, আমাদের লাস্টের সেগমেন্টগুলোতে সেটার সলিউশন থাকে। বাট আনফর্চুনেটলি আজকে আমাদের সঙ্গে আমাদের ইনভেস্টিগেশন টিমের সদস্যরা নেই, অলরেডি তারা ইনভেস্টিগেট করতে গিয়েছে একটা প্লেসে। আর আপনাদেরকে একটা ব্যাপার জানিয়ে দিই, সেটা হচ্ছে আমরা অদৃশ্য টিম এবং রেডিও ৭১ সবসময় চেষ্টা করি অ্যাট্রাকটিভ কোনো একটা স্টোরি বা ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করতে, এবং সেই উদ্দেশ্যে আমরা একটা নতুন অপশন অ্যাড করছি আমাদের অদৃশ্য ওয়ার্কিংয়ের সঙ্গে। সেটা হচ্ছে আমরা প্রত্যেক মাসে চেষ্টা করব পুরো মাস জুড়ে ইনভেস্টিগেট করতে, এবং কোনো ঘটনাস্থলে গিয়ে আমরা যদি সম্ভব হয় সেটাকে ভিডিও করে আমরা একটা ভিডিও ফুটেজ আপলোড করব, এবং মান্থলি সেই ভিডিও ফুটেজটা আপনারা রেডিও ৭১-এর পেজে পাবেন। আর আপনারা যে কোনো সময় আপনাদের যে কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ফার্স্টলি আপনি মেইল করতে পারেন, ইমেল অ্যাড্রেসটা একটু জানাবো, www.odrisho.efm98.4@gmail.com। স্পেলিংটা বলবো, ODRISSHOEFM98.4@gmail.com।
আপনি চাইলে ফেসবুকে আমাদের সাথে অ্যাড হতে পারেন। আপনাকে লগ ইন করতে হবে www.radioekator.fm98.4। স্পেলিংটা বলবো RADIOEKATOR FM98.4। সবসময় শুনতে থাকবেন, সঙ্গে থাকবেন রেডিও 71 FM 98.4। এই